খুব একটা বেশি কিছু চেঞ্জ হয়নি বাই দ্য ওয়ে। বেটার যদি বলো কিছু হয়েছে কিনা, তাহলে হ্যাঁ একটু কথা বলি আমি এখন। নিজের একটা আইডেন্টিটি ডেফিনেটলি তৈরি হয়েছে, বাট আই থিঙ্ক সেটা আমি যদি অন্য কোনো প্রফেশনে থাকতাম সেখানেও তৈরি করতাম। এইটা জাস্ট প্রফেশন, দ্যাটস ইট। আমাদের কাজের জন্য লোকে পছন্দ করে বা অপছন্দ করে, এটুকু ভাবলেই হবে। বেশি ভাবলে প্রবলেম আছে যে কোনো জিনিস। যখন তুমি জানো না তুমি কি পারো, গুড ফর ইউ। আমি জানি না, মানে আমাকে অন্তত আমার ক্লোজ লোকেরা পরে বলেছে যে ভালো যে তুই জানিস না এবং জানার চেষ্টাও করিস না। আমার কোনোদিন নিজেকে পছন্দ হয়নি। আমি এখনো প্রেমিয়ারে বাইরে ঘুরে বেড়াই, কারণ নিজেকে দেখলে আমার মনে হয় এটা আর একটু বেটার করা যেত না, কেমন একটা লাগছে। এটা আমি সব সময় করি, আমি লোকের সামনে বসে নিজের কাজ দেখি না। ঋত্বিকদের সঙ্গে অনেকগুলো কাজ হয়ে গেল, তাও অসুবিধা হয়। আশা করি এরপর থেকে আস্তে আস্তে কমবে জিনিসটা। ঋত্বিকদা এই কিছু একটা করে, এটা হালকা করে একটা কি ছেড়ে দিল, আমি জানি না কি এটা হলো। আমি একটু কনফিউজ হয়ে যাই মাঝে মাঝে, লাইন বলে দিল মানে এটা হয়েছে। কিন্তু এরম ভাবেই তো হয়, মানে আমাদের ইন্ডাস্ট্রিতে বোধহয় আমি যেটা নিজের ক্ষেত্রে বলি, পার্সোনাল লাইফে ভীষণ ইউজ করি, যে আমরা হচ্ছে চিপ অ্যান্ড বেস্ট। সিনেমার মতো বোধহয় প্রেমটা নয়। অনেকটা বয়স হয়ে গেল এখন বুঝতে পারি। আগেও যে বুঝতাম তা নয়। শাহরুখ খানের ছবি দেখে দারুণ লেগেছিল ক্লাস 7-এ প্রথম আর কি, পারদেশ টারদেশ দেখে আর কি, উফ বাবা, সেইটা যে নয় সেটা এখন তো ডেফিনেটলি বুঝতে পারি। প্রেম শো অফ না করলেও চলে, আছে প্রেম, এটুকু জানলেই পিস আছে আর কি, ব্যাস, দ্যাটস ইট। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অর্ণব খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। প্রথম কাজ যেটা করবেন সেটা হলো, আপনারা যদি প্রথম ক্লিক করে থাকেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে আমরা ভালো ভালো কনভারসেশন নিয়ে আসি। 71% লোক বা 70% লোক সম্ভবত সাবস্ক্রাইব করছেন না এই চ্যানেলটা। ইউটিউব আমাকে তাই বলছে, এবং ইউটিউব আমাকে বলছে তুমি বলো লোককে সাবস্ক্রাইব করতে, নাহলে লোকে সাবস্ক্রাইব করছে না। সো আমি বলছি প্লিজ সাবস্ক্রাইবটা করুন, আমাদের একটু সাবস্ক্রাইবার গ্রোথটা হোক, সেটা দেখতে আপনাদের আমাদের দুজনেরই ভালো লাগবে। অনেকেই আছেন যারা এই পুরো জার্নিতে আমাদের সঙ্গে আছেন। এই 1 লাখ হওয়ার পর আমরা যে নেক্সট মাইলস্টোনটার দিকে এগোচ্ছি, সেটাতে আপনাদের সঙ্গে যারা সঙ্গে ছিলেন তাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর বাকিদেরকেও বলছি সঙ্গে জুড়ে আসুন। নিচে সাবস্ক্রাইব বলে একটা লাল বাটন আছে, সেটা ক্লিক করুন। হ্যাঁ দেখুন নিচে, হ্যাঁ রাইট, থ্যাংক ইউ, ক্লিক করার জন্য ধন্যবাদ। সো আজকে আমাদের সঙ্গে আছেন ঈশা সাহা। ঈশা সাহা একজন অভিনেত্রী, আপনারা অনেকেই তাকে চেনেন, এবং সে বেশ কয়েকটি উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছে। তার মধ্যে যেটা ওই বলছিল আমাদের সঙ্গে কথা হতে, তার মধ্যে একটি তো আপনারা প্রচুর মানুষ দেখেছেন, সেটা হলো ইন্দু। তাছাড়াও বেশ কিছু উল্লেখযোগ্য সিনেমা, যেমন সোয়েটার, যেমন গুপ্তধন সিরিজ, যে সিরিজটা আমাদের খুব মানে প্রচুর মানুষের খুবই পছন্দের একটা সিরিজ। তো ঈশা সাহার সঙ্গে কথা বললাম। জেনারেলি একজন অভিনেতা অভিনেত্রীর সঙ্গে কথা বলতে গেলে আমরা তাদের একটা আলাদা সাইড দেখার চেষ্টা করি, যেখানে আমরা এই মানুষটাকে চেনার চেষ্টা করি, রাদার দ্যান টকিং টু মানে এরকম জিনিসপত্র বা কোনো কন্ট্রোভার্সিয়াল জিনিসপত্র জিজ্ঞেস করার বাইরে গিয়ে আমরা জানতে চাই মানুষটা কীরকম। আমার মনে হয় সেই জন্যই সোল কানেকশন পডকাস্ট আপনাদের ভালো লাগে। সো আজকে ঈশা সাহাকে একটু নতুনভাবে চেনার জন্য লেটস গো টু দ্য এপিসোড। আজকে সোল কানেকশন পডকাস্টে ঈশা সাহা উইথ আস। So sit back, relax and enjoy the podcast. So আজকে আমাদের সঙ্গে আছেন ঈশা সাহা, একজন অভিনেত্রী ঈশা, কিন্তু তার বাইরেও আমার সঙ্গে তার কোনোদিন দেখা হয়নি সামহাউ, ফর সাম রিজন। আজকে তার সঙ্গে দেখা হয়েছে আমার এই পডকাস্টের উল্টো দিকের চেয়ারে তিনি বসে আছেন, এবং আজকে আমরা একটা আড্ডা মারবো। সেই আড্ডাটা বিভিন্ন জিনিস নিয়ে হবে। তার সঙ্গে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে, তাহলে একটি ছবি আসছে অপরিচিত বলে, 10ই জানুয়ারি তার রিলিজ। তাই ঠিক বললাম তো বলি, 10ই জানুয়ারি রিলিজ। হ্যাঁ, পিয়ার দাঁড়িয়ে আছে, যদি না বলি নিয়ে কথা পরে বলবে কেন বললে না। তো সুতরাং আগে থেকে প্রথমে এটা বলিনি, কিন্তু শুধু এটা নিয়ে কথা বলবো না। আমরা ঈশাকে একটু জানার চেষ্টা করবো, ঈশাকে একটু বোঝার চেষ্টা করবো, কারণ একজন অভিনেত্রীর নিজস্ব একটা প্রসেস থাকে। আপনারা জানেন সমস্ত ক্ষেত্রেই আমরা চেষ্টা করি যে মানুষটাকে আর একটু অন্যরকমভাবে আপনাদের কাছে নিয়ে আসার। সো আজকের এপিসোড শুরু করবো। ওয়েলকাম ঈশা টু সোল কানেকশন পডকাস্ট। থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। ডাকার জন্য তোমার এখানে এই কাউচে, স্লোপি কাউচে ডাকার জন্য থ্যাংক ইউ। হ্যাঁ, কেমন আছো বলো? প্রথম প্রশ্ন আমার তাই হয়। টেনশনে একটুখানি। এই তুমি তো জানো ছবি রিলিজের আগে কিরকম টেনশন হয়, আমার ছবি রিলিজের পরের জন্য টেনশন হয়। বিকেল থেকেই তো রিভিউ আসতে শুরু করবে, রাইট, এবং সে বিভিন্ন রকম রিভিউ। আমি সেটা আর বলছি না, তুমি বুঝে নাও, বিভিন্ন রকম রিভিউ, এবং ওই গালাগালটা আবার শুরু হয়ে যায়। তো এখন তো অভ্যেস হয়ে গেছে বোধহয়, সবারই আমাদের অভ্যেস হয়ে গেছে। গালাগাল তো করবেই লোকে, এটা ভেবেই নিয়েছি, কিন্তু স্টিল উই আর হোপফুল। কতটা কিভাবে করবে সেইটা নিয়ে চিন্তিত, মাত্রা নিয়ে চিন্তিত আর কি। কিন্তু আমার এখন একটা জিনিস হয়েছে, সেটা হলো আমি জেনারেলি চেষ্টা করি যে
টু সি দ্য ব্রাইটার সাইড অফ ইট, যদিও দ্যাট পার্ট ইজ ভেরি স্মল, কিন্তু আমি চেষ্টা করি যদি সেইটুকু দেখার চেষ্টা করি, আমার মনে হয় সব দিক দিয়ে উই উইল ফিল বেটার। আমার জেনারেলি পডকাস্টে আমি শুরুটা করি হলো অ্যাবাউট চাইল্ডহুড। আমি ছোটোবেলা থেকেই শুরু করি, কারণ আমার মনে হয় ছোটোবেলা এমন একটা জায়গা যেখানে মানুষ তৈরি হয়। আজকে তুমি ঈশা সাহা একজন অভিনেত্রী হিসেবে নিজেকে এস্টাবলিশ করেছো, বাট তার শুরুটা তো ছোটোবেলা থেকেই হয়েছে। ছোটোবেলাটা কোথায় কেটেছে এবং ছোটোবেলার আর্লিয়েস্ট মেমোরি কি? অনেক বয়স হয়েছে সেটাই ভাবলাম হঠাৎ করে, কারণ আর্লিয়েস্ট মেমোরি স্কুল যাওয়াটা আমার মনে হয় সব থেকে আমাদের ছোটোবেলায় সব থেকে পিওর এনজয়মেন্ট যদি কিছু থাকে তাহলে সেটা স্কুল। মানে ঘুম থেকে উঠেই প্রায় আর কি শীতকালে স্পেশালি উঠেই কোনো রকমের আর কি সোয়েটার আর জামা কাপড় চাপিয়ে, আমার স্কুলটা ঠিক 2 মিনিট ছিল, আচ্ছা, একদম বাড়ি থেকে 2 মিনিট দৌড়, একটা 100 মিটার দৌড় হয় না, দৌড়ালাম স্কুলে পৌঁছে গেলাম, এরকম ছিল। আমি থাকতাম ছোটোবেলায় লিলুয়াতে, অনেকটা সময় ছিলাম ওখানে। তারপর শিফট করে 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 এখনও প্রায় 3-4বার 3-4টে জায়গা চেঞ্জ করে এখন আমি থিতু হয়েছি আমার নিজের একটা জায়গায়। এই জায়গা চেঞ্জ করার কারণ কি? বাবার চাকরি বা? না, অ্যাকচুয়ালি বাট ফ্যামিলি রিজন আচ্ছা, ছিল। ফ্যামিলি রিজন। হ্যাঁ, তো অনেক অনেক দিন আমি লিলুয়াতে ছিলাম এবং স্কুলিং, গার্লস স্কুলে পড়াশুনো, সরস্বতী পুজো, যেই স্কুলটা পড়তাম সেখানে সকালে মেয়েদের, দুপুরে ছেলেদের এবং রাতে নাইট স্কুল কোয়েড ছিল। তো সরস্বতী পুজোর দিন একই স্কুলে বিভিন্ন প্যান্ডেল, যেরকম হয় ওই ইনভাইট করতে আসা, ছেলেরা যাচ্ছে আমরা ওদের স্কুলে যাচ্ছি, এইগুলোই ছোটবেলা মানে এটাই। ছোটবেলা মানে একদম। এবং ছোটবেলায় সোশ্যাল মিডিয়া ছাড়া ভালো ছিলাম আমরা, অবশ্যই ভালো। গল্পের বই, ছাদে মায়ের শাড়ি দিয়ে টেন্ট বানিয়ে নিচে গল্পের বই, লাইব্রেরি যাওয়া, একদিন আমি 3-4বার লাইব্রেরি গেছি, এরকম হয়েছে। মানে পড়ার অভ্যাস ছিল ছোটবেলা থেকে। বাহ, আমাদের তো আর কোনো অপশনও ছিল না বোধহয়। ছিল না, ভালো ছিল ওটা, অ্যাটলিস্ট আমরা ক্রিয়েটিভ ছিলাম। কেউ আঁকছে, যাই করছে, ওই যে টেন্ট বানানোটা সব বাচ্চারাই মোটামুটি ছোটবেলায় করে থাকে, কারণ অপশন থাকে না সোশ্যাল মিডিয়ার অপশন। এখন তো সবাই ফোনে স্কুবি ডুবি ডু, এটা ওটা। মায়ের শাড়ি দিয়ে টেন্ট বানানোর আরো একটা আমিও তো সবাই করেছি, মানে কেউ বাদ নেই। এখন এই যদি আমি বলি যে আমিও মায়ের শাড়ি দিয়ে টেন্ট বানিয়েছি, সবাই বলবে তোর জীবনের সবকিছু, মানে আমার টিম বলে আমার নাকি যে কোনো গেস্টের সঙ্গে সবকিছু মিলে যায়, বাট দ্যাটস হাউ ইট ইজ। মানে আমাদের ছোটবেলাটা এরকমই ছিল। হ্যাঁ, এবার মায়ের শাড়ি দিয়ে টেন্ট বানানোর আরেকটা আমার মজা মনে হয়, সেটা হলো আমাদের মনে হতো ওটা আমাদের কোজি ওয়ার্ল্ড ছোটবেলার নিজের। কারেক্ট, এখনো আছে এটা বাই দ্য ওয়ে। মানে মায়ের ধরো শাড়ি, স্পেশালি মেয়েরা তো ভীষণ মায়ের শাড়ি পরে, একদম আমি করি। এখন আমার শাড়ি প্রচুর আছে বলে আমি মায়ের সঙ্গে এক্সচেঞ্জ করি মাঝে মাঝে, আচ্ছা এইটা তুমি পরো, এটা আমি পরি। মায়ের গায়ের গন্ধটা কিন্তু আছে, মানে আমাদের মতো মায়েরা কিন্তু ভুড়ি ভুড়ি পারফিউম লাগিয়ে ঘুরে বেড়ায় না, তবু মায়ের গায়ের গন্ধটা অন্যরকম, ওইটা একটা থাকতো সবসময় আছে। একদম একদম, ওটা একটা এক্সিস্টেন্স ফিল করা যেত। এখনকার লোকজন ভাববে যে এরা কোন যুগ থেকে বিলং করে আর কি। না, আমার মনে হয় দেখো এখনকার যুগের লোকেরাও মায়ের গায়ের গন্ধটা বোঝে, বাট তারা বোধহয় অতটা রিয়েলাইজ করতে পারে না বিকজ অফ দ্য ডিস্ট্রাকশন। আমাদের কাছে যেহেতু ডিস্ট্রাকশন ছিল না, আমরা শুধু ওটাতেই ছিলাম। আমাদের ছোটবেলায় আমরা নিজেদের মতো একটা জগৎ তৈরি করতাম, সেখানে যখন বই পড়তাম আমরা বইয়ের জগতে চলে যেতাম, যখন আমরা বন্ধুদের সঙ্গে গল্প করতাম, আড্ডা মারতাম, সেই সময় আমরা বন্ধুদের জগতে চলে যেতাম। সো আমাদের একটা নিজস্ব জগৎ তো ছিল। আমি যতজনের সঙ্গেই কথা বলেছি যারা ওই সময়টায় বড় হয়েছে যেখানে সোশ্যাল মিডিয়া এবং মোবাইল ফোন এতটা ছিল না, তাদের জীবনে কিন্তু 90s কিড। হ্যাঁ হ্যাঁ। এবং আরেকটা জিনিস ছিল, সেটা হলো আমরা না সাইলেন্স খুব ভালো এনজয় করতাম। আজকের দিনে সাইলেন্স মানুষ এনজয় করতে ভুলে গেছে। এই জন্য ফ্লোরে, ইভেন জিমে, তুমি যদি জিম টিম যাও দেখবে সারাক্ষণ গাক গাক করে মিউজিক বাজছে, যখন বন্ধ হয় কি যে আরাম হয় না। মানে তখন আমি ওদেরকে বলেওছি যে তোমরা চুপচাপ কেউ এক্সারসাইজ করতে পারো না? না, মানে একটু লাগে, কি লাগে আমি জানি না, মানে এনার্জি আমি তো ওই সাইলেন্সটা হয়তো ওখান থেকেই তৈরি হয়েছে। মানে ওই কানটা আমাদের আছে দেখবে, শান্ত থাকলে এই যে এসির আওয়াজটা ভাল লাগছে, ওটা আমার একদমই। এখনো ওই সাইলেন্সটা এনজয় করতে পারো? হ্যাঁ পারো। আমি একা থাকি, এবং একা মিন্স একা, আমার সবসময় কাউকে চাই না। যখন কিছু থাকে না আমার, আমি জাস্ট ল্যাদ খাই, কোনো আওয়াজ থাকে না, কিছু কাজ করি না, আমি কিচ্ছু করি না। এক এক সময় হয় ব্ল্যাঙ্ক থাকি, যেটা খুব দরকার আর কি। ওই ডিটক্স বলে না, খানিকটা আমার মনে হয় যে ডিটক্স আর কি, ওইটা আমি পাই আর আমার ভাল লাগে নিজে একা থাকা, ওটাকে এনজয় করি। এই যে সাইলেন্স যেটা বললে, তখন কিন্তু
টোটাল কমপ্লিট সাইলেন্স থাকে। আমাকে অনেকে বলে একা ভয় করে না, করে না, কারণ ওইটা ছোটোবেলা থেকে আবার ইউজ টু। আমি থাকতাম ঠাম্মার সঙ্গে, উনি মারা যাওয়ার পর আমার একটা কমপ্লিট ওয়ার্ল্ড ছিল, আমার বেডরুমটা, ওখানেই পড়াশোনা, ওখানেই খাওয়া, ওখানেই সব। তো ন্যাচারালি ধরো রাতে আমার ওয়াশরুমটা একটু দূরে ছিল, আমার অ্যাটাচড বাথ ছিল না ছোটোবেলায়। আমি যেতাম, ব্যালকনিটা খোলা, আমার মনে হতো ভূতেরা আমায় দেখছে, আমি লাইট অফ করলে দেখতে পাবে না, এবং অন্ধকারের মধ্যে আমি টুকটুক করে যেতাম। ভয়টা ছিল না একার বা ওইটা। তো এখনও ভাল লাগে সাইলেন্স, অন্ধকার। আমি মেকআপ রুমে যখন মেকআপ করি লাইট জ্বলে না, ভীষণ নর্মাল লাইটে। আর মেকআপ যারা করে ওরা হাসে যে লাইট জ্বালাবো না, তো বাল্ব জ্বলে না। তো ভীষণ অন্ধকার পছন্দ বেসিকলি, এরকম একটা অদ্ভুত মানুষ আমি। তো আমার ভাল লাগে ওরকম, পারি, সেটা এখনো আছে। ছোটবেলায় কি হওয়ার ইচ্ছে ছিল? অনেক কিছু, অনেক চেঞ্জ হয়েছে, আমার মনেও নেই কী হওয়ার ইচ্ছে ছিল। আমাদের ক্লাস 8-9টা মনে আছে, তখন ক্লিয়ার নয় জানো তো, এইটুকু মনে আছে 11-12 পর একবার এয়ার হোস্টেস বোধহয় সবার হওয়ার ইচ্ছে থাকে, আমারও ছিল। তারপর সেটাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে, সেই আইডিয়াটাকে পাত্তা দেওয়া হয়নি খুব একটা। দেন ল পড়তে গিয়ে জাজ হওয়ার ইচ্ছে ছিল, যেটা আমার মনে হয় সেটাই হতাম হয়তো, এটা না হলে। ল পড়েছো তুমি? হ্যাঁ, আমার রেজিস্ট্রেশনও আছে, ওরকম পড়েছি না। ও ওকে, আচ্ছা, তুমি উকিল হতে? বলছি, হ্যাঁ, উকিল নয়, জাজ হতাম। জাজ হতে? আচ্ছা বাবা, আচ্ছা বেশ, হতেই পারতে, কিন্তু অভিনয় আসা কি করে হলো তাহলে? হঠাৎ করে, মানে আমি যখন 5th ইয়ারে পড়ছি, মানে আমাদের লয়ের 5th ইয়ারে পড়ছি, সেই সময়টা একটা পার্ট টাইম জব শুরু করি। বিকজ আমাদের সুপ্রিম কোর্ট ভিজিট হয় একটা, যেখানে আমার বাবা রাজি ছিলেন না, আমি যাবই, বাবা বলেছেন যেতে দেবো না। যেরকম হয় কনজারভেটিভ ফ্যামিলি আমাদের, ছোটোবেলায় দেখবে মধ্যবিত্ত ফ্যামিলি ভীষণ খুব বেশি ছাড়ে না, যেতে দেবো না, এই করবো না। তো একটু ঝগড়া করি, আমি পার্ট টাইম জব করতে শুরু করি। সেখানে কোনো একটা কাজের জায়গাতে চ্যানেলের একজন ইপি আমার নাম্বার নিয়েছিলেন। তারপর আমি যখন সুপ্রিম কোর্ট ভিজিটে, তখন আমায় কল করেছেন, অফিস এসো, অডিশন নেবো। আমি বললাম আমি নেই, আসতে পারবো না। তো তারপর ব্যাপারটা ভুলে যাই। দেন আবার একদিন ফোন করে, দেন আমি অফিসে যাই টিভি চ্যানেলের, সেখানে অডিশন নেওয়া হয়। আমি ভেবেছি জীবনে হবে না, আর আমি জীবনে এই পথে আসবো না। আমি হাইকোর্টে ইন্টার্নশিপ শুরু করি। শুরু করি 6 মাস মতন। কাজটা করার পর কোনো এক পুজোতে, 2015 পুজোর পর, আবার চ্যানেল থেকে বলা হয় যে তুমি এবং তোমার সঙ্গে আরও বেশ কয়েকজনকে আমরা সিলেক্ট করেছি, তোমাদেরকে আমরা একটা ছোট ওয়ার্কশপ করাবো, দেন অডিশনসে পাঠাবো, তোমরা যদি ট্র্যাক করতে পারো। তাই আমি ভাবলাম, আর লম্বা ছুটি হয় হাইকোর্টে, একটা 1 মাসের পুজোর ছুটি হয়। তাই আমি ভাবলাম অফ আছে, ট্রাই তো করি, না হলে আবার ব্যাক টু দ্য বেসিক আর কি। ট্রাই করতে গিয়ে বেনিদি আমাদের প্রথম 7 দিনের একটা ক্লাস করাচ্ছে। ফার্স্ট ডে 14 জন বসে আছি, ইন্ট্রোডাকশন, বলো নিজের সম্পর্কে কিছু। আমি কতটা ইন্ট্রোভার্ট সেটা আমি তোমায় বোঝাই। আমার নাম আমি এই করেছি, দ্যাটস ইট, শেষ। আমার পাশের জন প্রচুর কিছু বললো, সে হয়তো আমার থেকে 4-5 বছরের ছোট, প্রচুর কথা বললো, অনেক কিছু হলো। আমি বুঝে গেছি আমার দ্বারা ডিফিকাল্ট এটা করা, কারণ সবাই যেরকম কথা বলে বা যেরকম ভাবে এক্সপ্রেস করে, বেসিক্যালি তো এক্সপ্রেসিভ হতে হবে, আমার পক্ষে ভীষণ মুশকিল। সেকেন্ড ডে একটা স্কিট বানানো হলো, দুজন করে আমরা, এবং তাতে যেটুকু করলাম তাতে বেনিদি বলেছিল 0 থেকে 2 হয়েছে, ইউ হ্যাভ টু পুশ ইট নাও। ওটা করে আমার মজা লেগেছে, যে এত লোকের সামনে কথা বলতে পারে না, আমি ভীষণ চাই, আর কি বলবো বুঝতে পারি না, এখনও আমার আছে স্টেজে গেলে বা প্রচুর লোক দেখলে চাপ হয়ে যায়। সো ওইটা ওখানে ছিল, বেনি সেটা অবভিয়াসলি বুঝতে পেরেছেন এবং বলেছিলেন যে একটা প্র্যাকটিস কর। ওই 7 দিনে আমার একটু মনে হয়েছে যে এটা তো বেশ ভালো, যেটা আমি বাড়িতে করতে পারি না। মানে এরম ছিল যে, ধরো আমার বকা খেলাম, আমি কাঁদতে হলে কিন্তু নিজের বেডরুমে দরজা বন্ধ করে কাঁদবো, কেউ দেখেনি আজ অব্দি, তো সেগুলো না লোকের সামনে এক্সপ্রেস করা ইজ ভেরি ডিফিকাল্ট। রাইট। তো ওইটা বেশ মজার, এটা তো আমি করতে পারছি, এটা চাপ হবে, ঠিক আছে। সো এইটা করতে গিয়ে আমি ওই 1 মাস ধরে ওটা ওদের কন্ট্রাক্টে যাই টিভি চ্যানেলের, তারপরে অডিশনে যাই। প্রথম টিভিটা হয়ে যায় আমার, তখন বাড়িতে অলরেডি ঝামেলা হচ্ছে, বাবা বলছে এটা ব্যাক করো, বিকজ এটা কি, তোমার এরকম একটা ক্যারিয়ার আছে, কেন তুমি ওখানে যাচ্ছ, বিকজ এটা আনসার্টেন একটা। আমার ফ্যামিলির কেউ কখনো আসেনি, জানে না তারা, মধ্যবিত্তর একটা দেখবে ধারণা থাকে যে ইন্ডাস্ট্রিটা ঠিকঠাক নয়, হ্যাঁ, বিকজ কেউ জানে না, রাইট, একদমই তাই। আর এই কারণে আমি বুঝতে পারছি না কি করবো। দেন আমার
প্রথম যখন টিভির অফারটা আসে এবং হয়ে যায় লাকিলি, আমার প্রথম সিনটাই ছিল কান্না এক গাদা লোকের সামনে, ইউনিটের সামনে। সো ডিফিকাল্ট, বাট ওই আর কি এরকম করতে করতে ভাল লেগে গেছে, আমার ভাল লাগে এখন ওটা করতে। তো আমি আর হাইকোর্টে যাওয়া হলো না, বুঝলে। হ্যাঁ, তো প্রায় বছরখানেক বাবার সাথে আমার রীতিমতন মুখ দেখা দেখি বন্ধ বলবো না, আসলে টিভির শ্যুটটা তখন প্রায় 19 ঘন্টা 18 ঘন্টা এরকম শ্যুট করেছে একটা সময়, সেই সময়। তো আমি যখন বেরোতাম তখন ওরা ঘুমোতো, আমি যখন ফিরতাম তখন ওরা ঘুমোতো। সো আমার রীতিমতন মুখ দেখা দেখি বন্ধ ছিল। এবং কোন সময় বাবা বা ফ্যামিলি রিয়েলাইজ করলো যে না, মেয়ে না কিছু একটা করছে এবং মেয়েকে অনেক লোক চিনছে? প্রজাপতি বিস্কুটের পরে, আমার মনে হয় গুপ্তধন করার পর, গুপ্তধনটা বেশি পপুলার হলো। কিন্তু তার আগে তো সোয়েটার হয়ে গেছে। না, সোয়েটার পরে রিলিজ হয়নি ও, তখন। সোয়েটার শুট আগে হয়েছিল না? শুট আগে হয়েছে, রিলিজটা পরে হয়েছে। গুপ্তধন সিরিজটাতে মনে হলো যে হ্যাঁ ঠিক আছে, ওকে। তারপর থেকে এখন অবধি আমি কিছু বলেনি, মানে যদিও আমার মাঝে মাঝে রিলেটিভরা বলেন হ্যাঁ তাহলে কোর্টটার কি হলো এত বছর পরেও। হ্যাঁ, আমি 8 বছর হয়ে গেছে অলরেডি। 8 বছর হয়ে গেল তো অলমোস্ট। ওকে। অভিনেত্রী হিসেবে, তার মানে তো একটা অভিনেত্রী হিসেবে একটা জার্নি হয়েছে তোমার, যেখানে শুরুটা এরকম ছিল বেনির সঙ্গে, 0 থেকে 2 হয়েছে, তারপর 2 থেকে আরো পুশ এখনো করেছো। 2 থেকে 5 করার চেষ্টা হচ্ছে। যেহেতু আমি ট্রেন্ড নই, আমি পুরোটাই ভীষণ ইনস্টিংটিভ অ্যাক্টর যদি বলি। আমি ফ্লোরে যাই, জামা কাপড় পরলে আমার একটা মনে হয় যে ক্যারেক্টারটা জামা কাপড় পরেছে। তুমি যদি আমাকে এখন এরকমভাবে একটা গ্রামের মেয়ের যদি তুমি আমাকে ধরো বলছো যে আমরা চলো একটা চরিত্র প্লে করি, আমার কিন্তু একটু অসুবিধা হবে, কারণ জামা কাপড় ভীষণ ইম্পর্ট্যান্ট একটা রোল মানে প্লে করে আমাদের ইয়েতে। তো আমার মনে হয় আমার ভীষণ হেল্প করে, যেহেতু আমি ট্রেন্ড নই। আমার প্রসেসটা আমার সময় লাগে বুঝতে, আমি চেষ্টা করছি এখন এটা কিন্তু প্রসেস, পুরোটাই আমার শেখার প্রসেস, আমিও করছি। হ্যাঁ, এখনো শিখছো। অভিনেত্রী হিসেবে যখন লোকে রিকগনাইজ করলো যে ঈশা ভালো অভিনেত্রী, তখন কি মানে কোনো এরকম পয়েন্ট কি এসছে না আমি অনেক কিছু, মানে একটা পয়েন্ট অবধি তো পৌঁছে গেছি, এটা মনে হয়েছে কোনো সময়? না, হয়নি। এটা মনে হলো তো স্ট্রাগলটাই শেষ। স্ট্রাগলটা শেষ হয়ে গেলে তো হয়ে গেল, মানে উড়ে যাব তো। থাকবো কি করে, লম্বা রেসে থাকতে হবে না? একজন অ্যাক্ট্রেস হয়ে এই মুহূর্তে হোয়াট ইজ লাইফ লাইক, মানে আমি বলছি যে একজন অ্যাক্ট্রেস হিসেবে নিজেকে একটি বাংলা ইন্ডাস্ট্রিতে নিজে, আমি অভিনেত্রী ঈশা সাহা, হাউ ইজ ইউর লাইফ লাইক, মানে হাউ ডু ইউ সি দ্য হোল থিং, মানে কি অবস্থায় নিজেকে দেখতে পাচ্ছ? অভিনেত্রীটা অন্য কেউ লাগায়, প্রথমত আমি ভাবি না। তুমি কি ভাবো? আমার খুব একটা বেশি কিছু চেঞ্জ হয়নি বাই দ্য ওয়ে এখন। না, সেরকম কিছু চেঞ্জ হয়নি কিন্তু, বুঝলে। আমি তো আমার কাছে একই রকম আছি। আমার তো মনে হয় যে বেটার যদি বলো কিছু হয়েছে কিনা, তাহলে হ্যাঁ একটু কথা বলি আমি এখন তোমার সাথে বলছি। আমি হয়তো চেষ্টা করছি এক্সপ্রেস করার, এর থেকে বেশি কিছু চেঞ্জ হয়নি। নিজের একটা আইডেন্টিটি ডেফিনেটলি তৈরি হয়েছে, বাট আই থিঙ্ক সেটা আমি যদি অন্য কোনো প্রফেশনে থাকতাম সেখানেও তৈরি করতাম। তো এইটা জাস্ট প্রফেশন, দ্যাটস ইট। আমাদের কাজের জন্য লোকে পছন্দ করে বা অপছন্দ করে, এটুকু ভাবলেই হবে। বেশি ভাবলে প্রবলেম আছে যে কোনো জিনিস। আমি ভাবনার মধ্যেই যাই না, যতখানি খালি রাখা যায় মাথা, যতখানি খালি রাখা যায়। অনেকে প্রচুর অভিনেত্রী, মানে প্রচুর অভিনেত্রী বলতে প্রচুর মহিলা এবং প্রচুর পুরুষ বা মেয়ে ছেলে বলতে যদি বলি তাদের, তারা প্রত্যেক দিন চেষ্টা করতে থাকে যে তাদের নিজস্ব একটা আইডেন্টিটি ক্রিয়েট করার। প্রচুর মেসেজ আমার কাছেও আসতে থাকে, দাদা এই করতে চাই, কী করে করবো, তোমার যদি কোনো কাজ হয় বলো। তোমার কি মনে হয় যে হোয়াট মেক্স দ্য ডিফারেন্স, যে কারো হয় কারো হয় না? আই ডোন্ট নো, আমার মনে হয় অ্যাবসলিউটলি লাক। ফার্স্ট ক্লিকটা যেটা হয় ওটা জাস্ট হয়ে যায়, যদি কারো লেগে যায় তো লেগে যায়। আমি এরকম অনেক লোককে জানি যারা 12-13 বছর ধরে চেষ্টা করছে, হচ্ছে না। সো এটা না, আমার মনে হয় কর্পোরেটে কাজ করে এরকম কাউকে তুমি যদি বলো, ওরাও তাই বলবে যে একটা সাডেন ক্লিক। আমি জানি না কখন হয়, কিভাবে হয়। এরকম হয়েছে আমাদের সঙ্গে, ধরো একজন বন্ধু যে কলেজে একদম পড়াশুনো করতো না, যে হয়তো ফার্স্ট হয়, তার কিছু হয়নি। যে পড়াশুনো করতো না সে এখন জাজ। রাইট। সো এটা জানি না, এটা জাস্ট
মেবি ফার্স্ট আমার ক্ষেত্রে আমি এটুকু বলতে পারবো যে কী করে হলো, আমার মনে হয় অ্যাবসলিউটলি প্রথমটা লাক, জাস্ট একটা ক্লিক করে যায়, দেন তোমাকে করতে হবে, আদারওয়াইজ মানে তুমি থাকতে পারবে না খুব বেশি দিন। এবার এই যে করতে হবেটা, এই যে ধরো নিজেকে কনস্ট্যান্টলি একটা দিকে মোটিভেটেড রাখা থ্রু দিস প্রসেস, একটা টাইম, একটা সার্ভাইভালের ব্যাপার তো আছে। ডেফিনেটলি। ধরো আজকে তোমার কাছে এই অপশন তো নেই আমাদের কাছে যে তোমার কাছে ধরো 12টা চরিত্র এসছে ঈশার কাছে, আমি না চুজ করতে পারি উইথ দ্যাট লাক্সারি যে আই ওয়ান্ট টু প্লে দিস ক্যারেক্টার। এটা তোমার কাছে নেই, এই লাক্সারিটা তোমার কাছে আসবেই 3-4টে, তার মধ্যে বিকজ ওয়ার্ক ইজ অলসো ইম্পর্ট্যান্ট। কারণ তোমার জন্য দেখো একজন অ্যাক্টরের আমার মনে হয় সেটাই সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট পার্ট, ওই যে ইন বিটুইন দ্য অ্যাকশন কাট, ওই মুহূর্তে দাঁড়িয়ে তুমি চরিত্রটা হবে, সেইটার থেকে তো একটা আনন্দ ডিরাইভ করাই যায় বলে আমার ধারণা। এবং অ্যাট দ্য সেম টাইম তোমাকে তো কাজ করতে হবে, বিকজ দ্যাটস ইউর ওয়ার্ক। এরকম একটা সিচুয়েশনে হাউ ডু ইউ, মানে যখন রোল আসে, সত্যি কি এই অপশনটা তোমার কাছে থাকে? দেখো গত 2-3 বছর স্পেশালি লকডাউনের পর, কোভিড এরাটার পর, যখন 2021 থেকে ফাইনালি একটু নর্মাল হচ্ছিল, সেই সময়টা ভাবিনি কিন্তু যে চুজ করবো বা কিছু। সেই সময়টা মনে হয়েছে যে করে নিই কাজ, বিকজ জানি না আবার থমকে যাবে সব, তখন কিন্তু খুব মুশকিল হবে সারভাইভ করা। সেই সময় টুকটাক করে আমি কাজ শুরু করেছি, এবং পরপর যে কটা অপরচুনিটি এসছে, মানে ধরো কাছের মানুষ থেকে শুরু করে মিথ্যেপ্রভের গান হোক, ঘরে ফেরার গান হোক, সে সময়টা অনেকগুলো কাজ আমি পরপর করেছি, ইন্দু থেকে শুরু করে সবই। এই 2-3 বছর আমার মনে হয়েছে বাদ দেওয়ার মতন কিছু হয়নি। এমন আমার একটা ছবি যেখানে বুম্বাদা দেব আছে, আমি ডেফিনেটলি ওটাকে আমি চাইবো করি। তো সেগুলো না, আমি অপশানটাই ছিল না আমার কাছে যে আমি না করব, চুজ করব, ওরকম ব্যাপারই নেই কোনো। ডেফিনেটলি এটা করতে হবে, করে আমি সেটা করেছি। গত বছর থেকে আমি একটু সময় পেয়েছি, বা বলতে পারো একটু লাক্সারি একটু ছিল, যে আমি 6 মাস দেখি কি আসে, কীরকম কি আসে। আনফর্চুনেটলি এই বছর পুরোটাই, মানে 2024 এতটা খারাপ সময় গেছে, সেটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য হোক, আমাদের স্টেটের জন্য হোক, কাজের সংখ্যা ভীষণই কম ছিল, এবং যেগুলো ছিল সেগুলো না ঠিক পছন্দ হচ্ছিল না, মোদ্দা কথা হচ্ছে এটা। প্লাস একটা বাজেট নিয়ে তো এমনিতেই আমাদের এখানে বাজেটের একটা চাপ থাকে, এবছর আরও আচ্ছা দিদি বাজেটটা নেই। তো আমি একটা জিনিস করেছি যে আমি এই মিনিমামটা না পেলে ফার্স্টলি আমি কাজ করবো না, সেকেন্ডলি তাতে আমার যেটা হেল্প হবে সেটা হচ্ছে আমি চুজ করতে পারবো। ঠিক। তো কিন্তু সেটা কদিন পারবে সেটা, একটা পয়েন্ট পরে তো মনে হবে যে না ঠিক আছে এবার এটা করা যায়, হয়তো সেটা কম্প্রোমাইজ বলে, কিন্তু করতে হয়, কিছু করার নেই। সব প্রজেক্টে সেম আমরা করতে পারবো না, আমাদের এখানে সম্পর্কে মোস্টলি চলে, তুমি জানো। অনেকেই বলবে আচ্ছা বাজেট মানে করে নে, খুব ভালো, কিন্তু টাকাটা তোকে দিতে পারবো না। তো তখন মনে হয় যে ঠিক আছে স্ক্রিপ্টটা ভালো, করে নিই, ওকে, যদি সত্যি সেই এক্সাইটমেন্টটা তোমার মধ্যে আসে, করে নিই, কোনো অসুবিধা নেই। তো এই জিনিসগুলো না চলতে থাকে। তো সেই জায়গা থেকে একটা জিনিস হয়, চুজ করার যে জায়গাটা বললে তুমি, এখন এটুকু আমি করতে পারি হয়তো বেশ কয়েকদিনের জন্য, যে আমি চুজ করব, কিন্তু সেটা কি সত্যি ভীষণ ডিফারেন্ট কিছু আসবে, সেটার জন্য আমি এখনো ওয়েট করে আছি, যদি কিছু ডিফারেন্ট আসে। হ্যাঁ, যদি ধরো একটা আজকের দিনে যেমন একটা খুবই ভালো খবর বাংলা ইন্ডাস্ট্রির জন্য, যে রটারডামে আমাদের 3টে বাংলা ছবি আছে, হুইচ ইজ এ হিউজ থিং আফটার এ ভেরি লং টাইম। আমরা বলছি বাংলা সিনেমার অবস্থা খুব খারাপ, বাট রটারডামের মতো একটা ফেস্টিভ্যাল, যেটা ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফেস্টিভ্যাল, সেখানে 3টে সিনেমা আছে বাংলায়। একটার নাম মরিচিকা ঈশান ঘোষের, একটার নাম নধরের ভেলা প্রদীপ্ত ভট্টাচার্যের, হ্যাঁ অমিত দা আছে, আরেকটার নাম হলো পুতুল নাচের ইতিকথা, যেখানে আবির আর জয়া হোসেন আছে, সুমন মুখোপাধ্যায়ের ছবি। এটা খুবই ভালো জিনিস। ধরো কোনো ছবি যখন, মানে কোনো সিনেমা তোমাকে যদি ওই চরিত্রটাকে দিয়ে অতটা এক্সাইট কেউ করতে পারে যে এই চরিত্রটা করলে না দিস ক্যান বি লাইফ চেঞ্জিং। অ্যাবসলিউটলি, যেটা আমি সোয়েটার, আমার মনে আছে আমি স্ক্রিপ্টটা পড়ার পর আমি যা ইচ্ছে দেয় আমি তো এটা করবো, কারণ আমি জানতাম ওইটা অন্য দুজন অভিনেত্রী, সিনিয়র অভিনেত্রীকে বলা হয়েছিল করতে। আনফর্চুনেটলি বা আমার জন্য ফর্চুনেটলি ওনারা করেননি, কোনো কারণে হয়নি। আমি দুবারও ভাবিনি, আমার বলছে হ্যাঁ এটা ডেফিনেটলি আমি করবো। সো এরকম কিছু এলে আমার কোনো অসুবিধা নেই, বাট
আলটিমেটলি আমরা প্রফেশনাল অ্যাক্টর, রাইট রাইট এটাই আমাদের ব্রেড অ্যান্ড বাটার। রাইট, একদম ঠিক, একদম ঠিক। দিস ইজ আওয়ার ওয়ার্ক, মানে দিস ইজ ইয়োর ওয়ার্ক। এরকম কি বলবো, এরকম চরিত্র তুমি যখন অভিনয় করো, তুমি যখন অভিনেত্রী হিসেবে কাজ করো, তুমি নিজে বলছো অভিনেত্রী শব্দটা লোকে লাগিয়েছে, আমি নিজেকে এখনো মনে করি না, তাই তো? তোমার তো ধারণা হ্যাঁ, মানে কাজ করি বলে অভিনেত্রী বলা হয়, রাইট, ঠিক, আলাদা তো কিছু নয়, তোমার একটা আলাদা তো কাজ। কিছু নয়, কাজ। আমি তো সবসময় বলি যে আমি ভালো গল্প বলতে পারি বলে আমি পরিচালনা করি, কারণ আমি অন্য কিছু পারি না। আমি যদি ভালো চাষ করতে পারতাম তাহলে আমি খুবই চাষিই হতাম আমি, এবং সেটা খুব মন দিয়ে করতাম। একজন অভিনেত্রীর যে স্যাটিসফ্যাকশনের জায়গা, বা একজন অভিনেত্রীর যে আলটিমেটলি তুমি আর্ট প্র্যাকটিশনার, তুমি যেটা করছো সেটা একটা আর্টের পার্ট, তোমার যে স্যাটিসফ্যাকশনের জায়গা, তোমার যে ইন্টারনাল স্যাটিসফ্যাকশনের জায়গা, যেটা তোমার ইনসিকিউরিটিকে সামহাও গিয়ে একটুখানি ঠান্ডা করে, ভাই ভালো কাজ করছিস ভাই, চিন্তা করিস না, নিজের সঙ্গে তো নিজের কথোপকথনটা হয়, এটা অ্যাচিভ করতে গিয়ে কি অবস্থায় নিজেকে ফিল করো? দুটো জিনিস, একটা হচ্ছে যখন তুমি জানো না তুমি কি পারো, গুড ফর ইউ। আমি জানি না, মানে আমাকে অন্তত আমার ক্লোজ লোকেরা পরে বলেছে যে ভালো যে তুই জানিস না এবং জানার চেষ্টাও করিস না। আমার কোনোদিন নিজেকে পছন্দ হয়নি। আমি এখনও প্রেমিয়ারে বাইরে ঘুরে বেড়াই, কারণ নিজেকে দেখলে আমার মনে হয় আমি ভুল করলাম, এইটা এরকম হলো, এটা আর একটু বেটার করা যেত না, কেমন একটা লাগছে। এটা আমি সব সময় করি। আমি লোকের সামনে বসে নিজের কাজ দেখি না, আমি ভীষণ টেনশন হয়। আমি পরে দেখি যখন ওটিটি বা যাই হয়, একা একা বসে তখন আমি খুঁতগুলো ধরি, একটা প্রবলেম। খুঁতগুলো ধরো? হ্যাঁ, তখন আমার মনে হয় যে এ বাবা, এটা হতে পারতো। যদিও ডিরেক্টর বা যারা রয়েছেন যার ওপর আমি চোখ বন্ধ করে ভরসা করি, যে ফ্লোরে থাকেন, সে যদি বলে না ঠিক আছে তো ঠিক আছে, আমি দেখি না। আর আরেকটা জিনিস, একটা আমি এটা ঋত্বিকদার কাছ থেকে শেখা, মনিটর দেখি না। সো এই যে তুমি বললে ইনসিকিউরিটিস বলো, ইনসিকিউরিটিস ইউজুয়ালি আমি না এরকম পাবলিক বেশি ভাবি না, বলেছি না, খালি রাখি, তো ভাবি না এসব নিয়ে। মনিটর দেখলে মনে হয়, অনেকে আছে দেখবি শর্ট দিই সঙ্গে সঙ্গে মনিটর দেখলে। আমি ঋত্বিকদাকে কোনোদিন দেখিনি মনিটর দেখতে। আমি বললাম তুমি দেখো না? আমিও দেখি না। তুমি কেন দেখো না শুনি? বললো তুই আর আমি যে চিন্তা করলাম, বুঝতে পেরেছিস তো কেমন হয়েছে? বললাম হ্যাঁ, কেন দেখবি? ভালো আছে, এইরম রাখ, যত সিম্পল রাখবি তত বেটার। তো খুব একটা বেশি ইনসিকিউরিটিস ভাবনা অত যাই না ওর মধ্যে, অত মধ্যে মানে ভাবই না, কমপ্লিকেটেড লাইফ। তো এই ক্যারেক্টারটা যা করছি শটটা দেওয়ার পরে বা কাজটা হয়ে গেলে চেষ্টা করি না ভাবার। তাহলে তো ফেলিয়ার বা সাকসেস এই দুটোই তোমাকে খুব একটা এফেক্ট করা উচিত না। হ্যাঁ, কারণ এটাই আলটিমেট ব্যাপার। দেখো আলটিমেটলি না সাকসেসটা থাকবে না যদি তুমি যে কাজটা করছো সেটা যদি ঠিকঠাকভাবে কন্টিনিউ না করো। তো কাজটা করি, সাকসেস এমনি আসবে। সাকসেস বলতে কি মনে হয় তোমার কাছে? কিছুই না, এই 4টে লোক নাম জানে, 4টে লোক গালাগাল করে, দ্যাটস ইট। এখন এটাই। বাট নিজেকে কোথাও জীবনে কি প্ল্যান করো? এখনো তো ভালো কিছু বাকি আছে, বলো। নিজে কোনো কিছু প্ল্যান করো যে আমার লাইফে এটা হয় না? হয় না, হয়নি তো। আমি তো প্ল্যান করেছি আমি যা যাবো, হয়েছে। হঠাৎ অপরচুনিটিস কখন কি হয় আমরা জানি না, তো হয়নি, হয় না, আমার সঙ্গে কোনোদিন হয়নি। নতুন বছর রেজলিউশন নেই, কারণ নিই না, হয় না। রাইট, প্ল্যান করে কিছু হয় না। অনেকের মানে আমার মনে হয় বেশিরভাগ লোক আসতে একটা বয়সের পর বুঝে যায় প্ল্যান আমরা করি ঠিকই। তুমি কি জানো 2 মাস পরে তোমার সঙ্গে কি হবে? আমি কালকে কি হবে জানি না, তাহলে তো আমি কেন কালকেরটা তো তাও আমরা প্ল্যান করি যে সকালে উঠে এটা করতে হবে, বেরোবো, এই করবো, হ্যাঁ। অ্যাটলিস্ট সপ্তাহখানেক বাদে কি হবে তুমি জানো না, যখন যা হবে তখন দেখে নেবো। রাইট, তো প্ল্যান খুব একটা তো নিজের পার্সোনাল জায়গা থেকে ধরো একটা ক্যারেক্টারের ইমোশন তুমি পোর্ট্রে করছো, আমি এটা অনেককেই জিজ্ঞেস করেছি আমার পডকাস্টে, যে একটা যদি ক্যারেক্টারের ইমোশন কোথাও তোমাকে পার্সোনালি কোনোদিন এফেক্ট করেছে, নাকি তুমি সেই সুইচ অন আর সুইচ অফটা করতে পারো? ফ্লোরে সুইচ অন সুইচ অফ করতে পারি, ওটা ভীষণ ইম্পর্ট্যান্ট। কিন্তু যদি বলে এফেক্ট করেছে কি না, হয়তো যখন আমি স্ক্রিপ্টটা পড়ছি, হয়তো আমি একা আছি যখন বাড়িতে, তখন আমার মনে হচ্ছে আমি যে সিনটা করে এলাম, এই মহিলাটার জায়গায় আমি থাকলে কী হতো, সেইটা ডেফিনেটলি হয়েছে। কিন্তু অন ফ্লোর
ওটা একটা অন্য ইমোশনের মধ্যে থাকে, অন্য অনেক লোকজন থাকে, মানে আমি যার সাথে ধরো সিনটা আছে বা আমি একা করছি, সেটা অন্য জগৎ থাকে। তো সেটার মধ্যে আমি আলাদা করে ঈশাকে খুঁজে পাই না। তো মানে ওই সময়টা ওই বা ঈশাকে অ্যাকশন আর ঢুকতেও দাও কাটের না। দরকারও নেই। হুম ওই অ্যাকশন কাটের মাঝখানে ওইটা থাকলেই ভালো, হুম কিন্তু এটা সব ক্যারেক্টারে হয় না। রাইট রাইট, সো দ্যাটস ট্রু। সব ক্যারেক্টারে হয় না বা হওয়ার জায়গাও থাকে না। অ্যাক্টর হিসেবে বা একজন আর্ট প্র্যাকটিশনার হিসেবে যদি বলি, ভালনারেবিলিটি কতটা ইম্পর্টেন্ট মনে হয় তোমার কাছে? হ্যাঁ, ভীষণ ইম্পর্টেন্ট। যে কোনো মানুষের, মানে আর্টিস্টটা বাদ দিয়ে যে কোনো মানুষ, এই যে অনেকে বলে না যে ইগনোর করো সব কিছু, সব কিছু ইগনোর করা যায়? না তোমার তো ফিলিংস আছে, তোমার তো ইমোশনস আছে। তো যায় না, আমরাও করি না, আমাদেরও এই যে অভ্যেসবশতই আমরা কমেন্ট করে ফেলি, দুঃখ পাই, তারপরে মনে হয় ঠিক আছে ইগনোর করলাম, পারি না, কিন্তু তারপরেও দেখবে মনে হয় যে আবার এটা নিয়ে করছে, আমি তো এটা মিন করিনি। খানিকটা না সেলফ এক্সপ্লানেশন হয়, কিন্তু মানে সবাই সবাইকে দেয়, আমি নিজেকে বলে আমি তো এটা ভাবিনি, ওরা কেন এরকম করছে। এইটা কিন্তু ইমোশনাল হলেই, কেউ ভালনারেবল হলেই কিন্তু এগুলো হয়, মানে এটা আমার ধারণা যেটুকু আমি বুঝি। সবার থাকে। এবং সেই ভালনারেবিলিটিটাকে তুমি অ্যাকসেপ্ট করতে তোমার কোনো না না, অসুবিধা আমার হয় কোনো না? অসুবিধা নেই। কাঁদো একা যদিও একা? আমি পার্সোনাল মানুষ হিসেবে ভীষণ প্রাইভেট, হ্যাঁ, আমি হয়তো অকারণে দুম করে কারোর সামনে কেঁদে ফেলবো না, নিজে নিজে কাজ একা একা ছাড়া। কাঁদো? কাজ ছাড়া দরকার না হলে কেন কাঁদবো একা একা মানে আমি বলছি যে কষ্ট যদি হলে কখনো- নিশ্চয়ই। হ্যাঁ ডেফিনেটলি, ডেফিনেটলি। হ্যাঁ, আর আমার মনে হয় একটা ইমোশনাল আউটবার্স্ট সবার দরকার, সবার দরকার, সবার কারণ দরকার। তার সেটা নিজের বিভিন্ন ফর্মে বেরোয় আর কি, সেটা কেউ কেঁদে বের করে, কেউ রেগে বের করে, রাইট। ছুঁড়ে দিল কিছু একটা, হয়তো এরকম ভাবে বেরোয়, এক্সাম্পল দিলাম, তো বেরোয়, সবার সবার আছে। নিজের পার্সোনাল ইমোশনকে অভিনয় কাজে লাগিয়েছো? না অ্যাকচুয়ালি লাগাওনি? পার্সোনাল ইমোশন পার্সোনাল ইমোশন মানে ভেবে তুমি বলছো যে আমি ভেবে সেই ভেবে সময়টা অন্য কিছু ভাবছি কনসিয়াসলি? না, সেই সময়টা আমি চরিত্রটার সঙ্গে এটা হলে ও কি করতো সেটাই, আমি ইনস্টিংটিভ অ্যাক্টর, হুম হুম তো আমার প্রসেসটা মেথড নয়, রাইট, যেহেতু তোমার সেটা ওইরকম ভাবে যেহেতু আমার ট্রেনিং নেই। হ্যাঁ, ট্রেনিংটা নেই, তো আমি সেই ওই ওই ক্যারেক্টারটা কী ভাবার চেষ্টা করছে সেইটা ভাবার চেষ্টা করি, আদারওয়াইজ পার্সোনাল জায়গা এরকম আমার মনে করতে পারছি না আসলে, হয়তো করেছি জানি না। পার্সোনালি ইমোশনকে বা ধরো দুঃখকে আমি অনেকের ক্ষেত্রে জিজ্ঞেস করি, কারণ অনেকেই তো আমার পডকাস্ট দেখে এবং আই থিঙ্ক দে ফাইন্ড সাম ভ্যালু ফ্রম ইট, এবং তারা চেষ্টা করে যে কিছু যদি তাদের কাছে তারা জীবনে পাওয়া যায়, দে এক্সপেক্ট দ্যাট ভ্যালু। তারা এটাও জানতে চায় অনেক সময় যে যাদেরকে আমরা পর্দায় দেখি তারা মানুষ হিসেবে যখন কষ্ট পায় তারা কি করে, তারা মানুষ হিসেবে তাদের ইমোশনকে কি করে হ্যান্ডেল করে। আমি চুপ হয়ে যাই, চুপ হয়ে যায়? গুটিয়ে নিই টোটালি, রুটিন সেম থাকে আমার, আমি সব কাজ করবো, আর মেন্টালি শ্রিঙ্ক করা যায় পুরোটা। থেরাপির প্রয়োজন হয়েছে কোনোদিন? না, হয়নি? আমার খানিকটা কি মনে হয় বলো তো, এটা আমি বিলিভ করি, যদি তুমি নিজে চাও, হেল্প ছাড়া কারো হেল্প নিতে হলে অবভিয়াসলি থেরাপিস্টের দরকার পড়ে। আমার মনে হয়েছে আমি 2-3 দিন যাওয়ার পর একটা ন্যাচারাল প্রসেস আছে আমার, বেরিয়ে যায় ওখান থেকে, তো আমি আবার নর্মাল হয়ে যাব, সেটা চাপা থাকে না, সামহাও ওটা বেরিয়ে যায়, সেটা হয়তো দেখবে দেখবে চুপ থাকলে অনেক কিছু হিল হয়ে যায়, আমার ক্ষেত্রে অন্তত হয়, মেবি কথা বলে হোক, ক্লোজ কারোর সঙ্গে, বা নিজের মতন করে যেটা সেই সময়টা আমার করতে ভাল লাগছে সেটা করে, বা কিছু না করে, সামহাও ওটা ওটা ভেতরে ভেতরে ঠিক হয়ে যায় একটা পয়েন্ট পরে, তো আমি ন্যাচারালি ফিরে আসি, মানে আমার কিন্তু অসুবিধে হয়নি যে আমাকে যেতে হবে বা আজকে আমার থেরাপিস্টের সাথে কথা বলতে হবে। লাকিলি আমার কাছে কয়েকজন এরকম লোক আছে যাদের সাথে আমি শেয়ার করতে পারি, রাইট। তো সেই জায়গায় ওরা থেরাপিস্টের মতন কাজ করে, এমন আমার দরকার হয়নি এখনো পর্যন্ত। তোমার নিজের সার্কেলটা কত ছোট? খুবই ছোট, 3 থেকে 4 জন। 3 থেকে 4 জন? তারা কি মানে ছোটবেলার বন্ধু নাকি পরবর্তীতে? তারা 2-1 জন আছে কলেজ ফ্রেন্ড, আর 2-1 জন রিলেটিভ। 2-1 জন রিলেটিভ।
ইন্ডাস্ট্রির আছেন একজন দুজন, বাট বাট কম। হ্যাঁ, পরিচিত অপরিচিতর খেলাটা ওর মাঝখানে রয়ে গেছে। সো আমি একটু দূরে থাকার চেষ্টা করি। এই যে দূরে থাকার চেষ্টা করো বললে, ইন্ডাস্ট্রিতে আসার পর অনেক রকম কথা লোকে বলে, আজকাল আরও বেশি কথা হচ্ছে চারিদিকে অ্যাবাউট দ্য সেফটি অফ দ্য ইন্ডাস্ট্রি, মানে লোকজনের পুরুষরা কিভাবে দেখে। তো when you came to the industry, যখন এলে তখন হাউ সেফ ডিড ইউ ফিল around the men of the industry? আমি বললে বিশ্বাস করবে কেউ? আমার মনে হয় না, কারণ এখন সবাই খুঁত বের করে সব কিছুতে। আমি যথেষ্ট সেফ ছিলাম। আমি ইন্ডাস্ট্রি থেকে বিলং করি না, আমি আউটসাইডার। কিন্তু আমি যাদের সাথে কাজ করেছি, আমার প্রথম কাজ 8 মাসের জন্য একটা টিভি ছিল, ফিমেল ডিরেক্টর ছিলেন। পুরুষদের সবসময় কেন দোষ দিয়ে দেওয়া হয়? আমাকে প্রথম প্রশ্নের উত্তর তুমি আমায় দেবে, আমি জানি না। মহিলারাও তো করতে পারে, একদম 100% পারে। ফিজিক্যাল হার্ম না করলেও মেন্টাল হার্মও করতে পারে। তো এরকম হয়েছে, এরকম প্রচুর কো অ্যাক্টার আছেন, প্রচুর সিনিয়র অ্যাক্টার আছেন, আমি বলবো না সবাই, বাট আছেন যারা বুলি করেন, যারা মেন্টালি বুলি করেন নতুনদের। বাট ঠিক আছে, আমার মনে হয় কেউ ওটাকে আলাদা করে আচ্ছা এটা করেছেন এরকমভাবে দেখে না, এটা নর্মাল ব্যাপার, এরম তো হয়ই। বাট সেটা একটা লার্নিং প্রসেস। বলে যে টিভিতে পেশেন্স বাড়ায়, ডেফিনেটলি বাড়ায়, সত্যিই বাড়ায়। যারা টিভি করেছে তারা মনে হয় পৃথিবীতে কোনো জিনিসই যখন করেন আমার মনে হয় পেশেন্স হারান না, কারণ ওটার একটা অভ্যেস তৈরি হয়ে যায়। তো ফিমেল ডিরেক্টর ছিলেন বলে আমার অসুবিধে হয়নি, আমি সেফ ছিলাম ওখানে। কিন্তু তাও বললাম যেটা, যে কো অ্যাক্টর হন, কিছু সিনিয়র অ্যাক্টর আছেন ফিমেল, আমি কিন্তু অসুবিধে পেয়েছি তাদের থেকে। কিন্তু অবভিয়াসলি ভোকাল ছিলাম না, বিকজ আমি নতুন ছিলাম, আর সময়ও পেতাম না, বিকজ এত কাজ ছিল টিভিতে। নর্মালি যেহেতু ফিমেল ওরিয়েন্টেড গল্প থাকে, ভীষণ চাপ থাকে। তারপরে আমি কাজ করি অনিন্দ্য চ্যাটার্জি, আমার মনে হয় সবথেকে ভদ্রলোক আমাদের ইন্ডাস্ট্রিতে যে কজন আছেন তাদের মধ্যে একজন। সো আমি ওটা পাইনি। সেকেন্ড কাজ গুপ্তধন, আবির দা, অর্জুন, ডেফিনেটলি পাওয়ার কথা নয়, ওরা কখনো ফিল করায়নি আমি আউটসাইডার। ওরা দুজনেই ইন্ডাস্ট্রি থেকেই বিলং করে, অথচ আমি বাইরের কেউ। থার্ড কাজ সোয়েটার, খরাজদা, এদের সঙ্গে কাজ করেছি। আমি কি করে বলতে পারি আমি সেফ ছিলাম না? আমি এতদিন কাজ করছি, আমি কখনো ফিল করিনি সত্যি বলতে। বরং আমি মহিলারা ভীষণ বুলি করেন আমি পেয়েছি দু একজন অ্যাক্টর। ইয়েস। আচ্ছা, আর মেল অ্যাটেনশন তো প্রচুর পাও, সেটা তো পেয়েছো নিশ্চয়ই? সেটা তো খুব ন্যাচারাল। সেটা তো খুব ন্যাচারাল, হ্যাঁ। এই মেল অ্যাটেনশনটা এমন কোথাও হয়ে গেছে যে যেটাতে তোমার মনে হচ্ছে একটু অস্বস্তি হচ্ছে এবং আই নিড টু ক্রিয়েট দ্যাট বাউন্ডারি? না গো, কেউ আমার ঘাড়ের উপর উঠে করেনি সেটা, থ্যাংক গড। হ্যাঁ, থ্যাংক গড না, আমার মনে হয় না কেউ, সত্যি বলি, কেউ জোর করে কিছু করে না, কিন্তু কোনো সেক্টরেই করে না এমন। যদি মনে হয় শুধু আমাদের ইন্ডাস্ট্রিতে এগুলো হয়, নো, দ্যাটস ট্রু, সব জায়গায় হয়। কেউ জোর করে আমাদের এখানে তুমি কিছু করবে না। সো হ্যাঁ, মানে কেউ করেনি আমার সঙ্গে জোর করে। আমার একটা জিনিস মনে হয়, সেটা হলো প্রথম কথা যেটা বললে, ও সব ইন্ডাস্ট্রিতে হয় এরকম না, আমাদের ইন্ডাস্ট্রিকে শুধু না না, সব দাগিয়ে দেওয়া জায়গায় হয়, সব জায়গায় সব এক্সপ্লয়েট জায়গায় করে। আমি মানে বলতে পারছি না, সব কিছু ওপেনলি বলা যায় না, ক্যামেরার সামনে বলা যায় না, বাট আমি এরকম জানি, এরকম সিনিয়র জুনিয়রদের ভীষণ এক্সপ্লয়েট করে, ভীষণ এক্সপ্লয়েট এবং করা হয় প্রত্যেক জায়গায় কর্পোরেটেও হয়। আমি শুনেছি গভর্নমেন্টের, প্রচুর। না বলবো না, আমার বাড়িতে এসে তুলে নিয়ে যাবে। না, দ্যাটস ট্রু, বাট সমস্ত সেক্টর বলা ভালো, সমস্ত সেক্টরে হয় অ্যাকচুয়ালি। সিস্টেম নয় এটা, মানুষগুলো এরকম। কারেক্ট। যে মানুষগুলো সিনিয়র, এরকম হয় না যে সবসময় সিনিয়র হবে মানে খারাপ হবে, না, সবসময় পুরুষ মানেই খারাপ, সবসময় মহিলা মানেই খারাপ, ওরম নয়। মানুষগুলো কেমন সেটার ওপর ডিপেন্ড করছে। একজন পুরুষ হয়তো খারাপ, একজন মহিলা হয়তো খারাপ, তিনি খারাপ কাজ করছেন, পুরো জাতটাকে খারাপ বলে দেওয়ার কোনো মানে হয় না। রাইট, একদমই তাই। আরেকটা জিনিস আছে, সেটা হলো আমি যেটা নিজে ফিল করেছি এতদিন, 16 বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে, আমি বিভিন্ন রকম মানুষের সঙ্গে আমার আলাপ আছে, ইন্ডাস্ট্রির মোটামুটি সবার সঙ্গেই আলাপ আছে। আমি একটা জিনিস দেখেছি, যাদের সিরিয়াসলি কাজের প্রতি মানে কাজের প্রতি ডেডিকেশন আছে, বা যারা শুধু মন দিয়ে কাজটা করতে চায়, সেই সমস্ত জায়গায় না দিস ডাজন্ট এক্সিস্ট অ্যাকচুয়ালি। কারণ তুমি তো এগুলো দেখবেই না, তুমি যতক্ষণ অবধি দেখছো, রিয়েলাইজ করছো, তুমি কিছু বুঝতেই পারবে না কিছু হচ্ছে তোমার সঙ্গে। রাইট রাইট। তো
আমার এখনো রিয়েলাইজ করার মতো জায়গায় যায়নি, আমি আশা করি আর হবে না। হ্যাঁ আশা সেই করি জায়গাটা আমি পেরিয়ে এসেছি। উই হোপ সো। হ্যাঁ অবশ্যই সেই জায়গাটা তুমি পেরিয়ে এসছো, কারণ এটা প্রথম দিকে বেশি হয়। হ্যাঁ, আমি আমার জীবনের প্রথম দিকে যখন সেদিক থেকে আমি সত্যি খুব লাকি যে প্রথমে যাদের সাথে কাজ করে নিয়েছি সেই জায়গাটা আমি পাইনি। রাইট, আমার জীবনের একটা এক্সপিরিয়েন্স আছে। একদম যখন শুরু করি আমি, তখন একজন প্রডিউসার আমাকে ডাকে এবং তিনি পুরুষই ছিলেন, বাট তার ওরিয়েন্টেশনটা ওয়াজ নট স্ট্রেট, সেটা আমি প্রথমে বুঝতে পারিনি। তারপরে হি ওয়ান্টেড টু, আমি বুঝতে পারলাম যে আচ্ছা মানে শুধুমাত্র মেয়েদের সঙ্গে তাহলে এটা হয় না। হি অ্যাপ্রোচড মি ফর সামথিং। আমি বললাম আচ্ছা, তার মানে দিস ইজ নট অ্যাবাউট এনিথিং অর এনিওয়ান। আমি এটা যখন বুঝলাম যে এই লোকটার ইন্টেনশনটাই কাজটা করার নয়, তখন আমি প্রথমবার বুঝলাম যে কাদের সঙ্গে আমি কাজ নিয়ে কথা বলতে পারি। বা তুমি যেমন বললে, তুমি প্রথমেই সেই এনভায়রনমেন্টটা পেয়েছো, ঠিকঠাক লোকজনকে পেয়েছো। আমার ক্ষেত্রে এটা একটু টাইম লেগেছিল, কারণ তখন ইন্ডাস্ট্রিতে প্রচুর আউটসাইডার্স এখনো থাকে, তারা আসে, ছোট ছোট প্রডিউসাররা আসে, তারা কাজ করে, কিছু কিছু তারা সত্যি খুব তাদের কাজ করাটা খুব একটা বেশি ইন্টেনশন থাকে না। তাদের মধ্যে কিছু লোক আছে যারা সত্যিই কাজ করতে চায়, কিন্তু দ্য নাম্বার ইজ ভেরি লেস। বাকি আমরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করি বা যতটুকু, সত্যি কথা বলতে তো খুব ছোট একটা জগৎ, খুব তো বিরাট বড় জগৎ নয়। তো সেখানে আমার মনে হয় ওইটা, আমারও মনে হয় যে মাঝে মাঝে আমরা একটুখানি এই নিয়ে, বাইরের লোক একটু গসিপের জন্য বেশি বেশি কথা বলে এই নিয়ে। গসিপটা যদি বলো, আমার মনে হয় ইন্ডাস্ট্রির লোকে বেশি গসিপ করে, অডিয়েন্সের কাছে পরে পৌঁছায় ভায়া মিডিয়া, কিন্তু তার আগে তৈরিটা হচ্ছে গসিপ ইন্ডাস্ট্রিতেই হয়। সেটা স্যাড, বাট হয়, এটাই হয় আমার ধারণা। এবং মিডিয়াও বারবার ওই গসিপটা নিয়েই খোঁচাতে থাকে। মিডিয়ার কাজ ওটা, মিডিয়া তো ওটা করবেই, ওখান থেকে ভিউজ আসছে ওখান থেকে। কিন্তু হ্যাঁ, আমাদের কোথাও গিয়ে সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকা উচিত, এবার নেওয়াও উচিত রেসপন্সিবিলিটি। মানে কুচভি বলে দেবো, কুচভি দেখিয়ে দেবো এবং তার কোনো রেসপন্সিবিলিটি নেব না, এটা হতে পারে না। যখন একটা রোল চুজ করো, তখন কি সোশ্যাল রেসপন্সিবিলিটিটা মাথায় থাকে যে এই রোলটা এটা করছে, এটা আমার করা উচিত না? না, এটা ওভারঅল সমাজে যদি এই কথাটা যায় তাহলে সেটা ঠিক না। এরকম যদি কোনো রোল আসে তোমার কাছে? ডিফিকাল্ট, এখনো অবধি আসেনি, তখন ভেবে দেখবো। আর সেকেন্ডলি, আমার মনে হয় না যে আমার এরকম একটা রোল করব আমি যেটা আগে কখনো হয়নি। এই ক্যারেক্টারটা এক্সিস্টই করে না, আমি তৈরি করছি। রাইট, আমার জন্য সোসাইটিতে হবে খারাপ কিছু, আমি খুন দেখাচ্ছি বলে সোসাইটিতে খুন হচ্ছে কি? না, খুন তো আগে থেকেই হতো, ওখান থেকেই সিনেমা এসছে। এই মুরগি আগে না ডিম আগে ব্যাপারটা ওরম হচ্ছে আর কি। কিন্তু আমার মনে হয় না আমার এই কাজটার জন্য তাহলে পুষ্পাটও হিট হতো না গো। আমার মনে হয় না এটা যদি এরকমভাবে কেউ ভাবে। সবাই বলবে এটা এন্টারটেইনমেন্ট, তো এন্টারটেইনমেন্ট, আমি তো কাজের জন্যই করব। যদি অ্যানিমেলের মতো একটা সিনেমা আসে, করবে? আমি দেখিনি অ্যানিমেল, এটা আমার উত্তর, এবার তুমি বুঝে নাও। বুঝেছি, তার মানে বুঝেছি, মানে অবভিয়াসলি একটা জিনিস আছে, সেটা হলো যখন একটা মানুষ, আমি রণবীর কাপুরকে ভীষণ পছন্দ করি অ্যাজ অ্যাক্টার, আমার মনে হয় ও ভীষণ ইন্টেন্স, কিন্তু বেশি কিছু করে না, সেটাই ভাল লাগে। রাইট, তাও আমি অ্যানিমেল দেখিনি। আমার ইচ্ছে ছিল ও অ্যাক্টর হিসেবে কী করেছে দেখার জন্য, কারণ আলটিমেটলি ওকে তো বিলিভ করতে হয়েছে ক্যারেক্টারটায়। আমি ওটা জানতে চাই কীভাবে বিলিভ করেছে, কিন্তু তাও আমি দেখিনি, ওর ইচ্ছেটাই জাগেনি। হয়তো কখনো দেখবো, আমি জানি না, কিন্তু আমি দেখিনি, যা শুনেছি। হ্যাঁ, আমি যেমন অ্যানিমেল দেখার পর আমার মনে হচ্ছে সিনেমা হিসেবে ভালো নয়। মিসোজিনি বা যেই বিষয়টা নিয়ে কথা বলা হচ্ছে বারবার, হ্যাঁ সেটা তো আছেই, এবং তার সঙ্গে সবচেয়ে বড় কথা, সিনেমাটা ভালো না। মানে সবচেয়ে আগে তো দেখতে হবে যে আমি যেটা দেখছি অ্যাজ এ ফিল্ম, হাউ ইট ইজ, কি বার্তা দিচ্ছে, তো তারপরে আসে, কারণ বার্তাটা আস্তে 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 সিনেমার মধ্যে দিয়ে ঢুকে যায়। দেখো সব সিনেমা বার্তা দেবে সেরকম না, মানে একদমই না, এন্টারটেইনমেন্ট করাটাও ভুল। কেন তোমাকে সবসময় একটা জ্ঞানের কথা দিয়ে শেষ করতে হবে, সেটা নয়। কিন্তু এটা যেটা দিচ্ছে, এটা উল্টোটা করছে আর ভুল জিনিস। এটা যদি লোকে এটাতে সিটি বাজায়, হাততালি দেয়, সেটা খুব প্রবলেমেটিক জায়গায় যাচ্ছে। ওভারঅল সোসাইটির জন্য বোধহয় সেটা একটুখানি ডিফিকাল্ট। আর এখন আমার মনে হয় যে ওভারঅল বাংলাতেও ধরো লোকজন একটু কনসিয়াস, বাংলায় চিরকালই লোকজন কনসিয়াস ছিল অ্যাবাউট মেকিং এ ফিল্ম, এবং সেই ফিল্মটার ইম্প্যাক্টটা নিয়ে কতটা। কারণ আমার রিসেন্টলি সুজিত সরকারের সঙ্গে
হ্যাঁ, আই ওয়ান্ট টু টক সুজিতদার সঙ্গে একটা এপিসোডও করলাম আমি, এটা খুব শিগগিরই আসবে। কিন্তু সুজিতদারও একটা বক্তব্য ছিল যে যদি আমার একটা রেসপন্সিবিলিটি আমি ফিল্ম মেকার হিসেবে না নিতে পারি তাহলে আমার ফিল্ম বানানোর দরকার নেই আর কি। সবারই না একটা আছে গো, মানে এরম হতে পারে না যে আমি ভীষণ কথা বলবো, আমার তো ফ্রিডম আছে, আমি ভীষণ নিজের রাইট নিয়ে ভীষণ কনসার্ন, আচ্ছা। আমার রাইট দিয়েছে কনস্টিটিউশন, আমি সব বলতে পারি, কিন্তু আমি রেসপন্সিবিলিটি নেব না, আমার তো কিছু দায়িত্ব আছে, সেগুলো আমি নেব না, এরম তো হতে পারে না। সেটা যদি আমি তোমাকে দেখিয়ে দিই তুমি তো নিচ্ছ না দায়িত্ব, ওরম করলে তো যে যার পার্টটুকু করলেই হয়, তোমাকে পৃথিবীর দায়িত্ব কেউ নিতে বলেনি, তুমি তোমারটুকু নিলেই হবে, আমি আমারটুকু নিলেই হবে। আমি আজকে চাইলে, আমি একটা লিকার ব্র্যান্ডের অ্যাড পুজোর সময় প্রচুর টাকা পাচ্ছিলাম, আমি করিনি, এটা আমার পার্সোনাল চয়েস, আমার মনে হচ্ছিল করলে ভালো হতো, আমার পে করা হচ্ছিল ভালো অ্যামাউন্ট অফ মানি, আমি কেন করিনি? আমার নিজেকে ওই একটা বড় হোর্ডিংয়ে ওরকম একটা ব্র্যান্ড তার সঙ্গে দেখতে ভাল লাগবে না, আমার মনে হবে আমার বাবা দেখলে কি ভাববে, আমার ওইটা ভাল লাগবে না, ওটা আমার চয়েস, আমি করব না, কোথাও গিয়ে ওটা আমার রেসপন্সিবিলিটি অলসো, আমার ইচ্ছে, তার জায়গায় আমি না করে দিয়েছি আরেকজন করেছে, তো কাউকে না কাউকে কেউ না কেউ করবেই, আমার সে সময় মনে হয়েছে আমার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য আমি করিনি, তো আমার দিক থেকে যেটুকু পসিবল করা যায় আমি করেছি। ওটাই বলছি, নিজের পার্টটুকু যদি ছোট ছোট করা যায়, তুমি বললে যে সিনেমায় কি এমন হবে যেটা আগে হয়নি, কি চরিত্রের কথা বলছো তুমি, এরম তো নয় যে আমি ভাবতে পারছি না এরম কোনো চরিত্র আছে যেটা করলে একটা বিশাল কিছু হবে, আমার মনে হয় না। অ্যানিমেলের আগে কিছু ভাবতে পেরেছিলে তুমি? ঠিক ঠিক একদমই তাই। তো আমার ওইটুকু বিট করলে তারপর বাকি দেখে নেবো, যখন যা হবে দেখা যাবে। আর একজন মানুষ হিসেবে তো কন্ট্রিবিউশন আছে টুয়ার্ডস সোসাইটি, অভিনেত্রী তো পরে, আগে তো ঈশা শাহ একজন মানুষ, সেটা তো আছেই, সেটা তো সেই রেসপন্সিবিলিটি তো থাকবেই। আচ্ছা, অপরিচিত রিলিজ করছে কোহেলি কোথায়? অপরিচিত রিলিজ করছে 10ই জানুয়ারি। আমরা এই কথাবার্তা বলছি, মাঝখানে আমি কোহেলিকে দেখতে পাচ্ছি, তো আমি বলে দিচ্ছি একবার, অপরিচিত রিলিজ করছে 10ই জানুয়ারি। সেখানে আছেন ঈশা সাহা, অনির্বাণ চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তী। মানে এরকম কাজ থাকলে সিনেমাটা কি হতে পারে। তার মধ্যে জয়দীপদার ডিরেকশন, জয়দীপদারকে মানে ইতিমধ্যেই আপনারা আমার এপিসোডে দেখেছেন এবং বুঝতেই পেরেছেন কত ভালো স্টোরি টেলার তিনি। এখন কোহেলিকে স্যাটিসফাই করে আমরা একটু আবার আড্ডাটায় ঢুকবো। কো অ্যাক্টিং এর গুরুত্ব, তুমি তো খুব ভালো ভালো কো অ্যাক্টরস পেয়েছো। দারুণ, আমি ভীষণ লাকি। হ্যাঁ, এই কো অ্যাক্টিং এর গুরুত্বটা কতটা মনে হয় তোমার অ্যাক্টিং করতে গিয়ে? অভিনয়টা পুরোটাই রেসিপ্রোকেশন, তুমি লাইন্স বলছো, উল্টো দিক থেকে তুমি সেই ফিলটা পাচ্ছ না, কিছু দাঁড়াবে না। হ্যাঁ, রাইট, একদম। ভালো অ্যাক্টর পেলে তোমার পারফরমেন্সও অনেকটা লিফট হয়। কখনো এরমও হয় তুমি নিজেই ঝুলিয়ে দিলে, সেটা আলাদা কথা, কিন্তু মোস্টলি তোমার উল্টো দিকে যদি ভালো অ্যাক্টর থাকে তোমাকেও টেনে তুলবে সে, কিন্তু ভয় লাগে না অনেক সময় যে মানে এমন অভিনেতার সঙ্গে তুমি কাজ করেছো? হ্যাঁ, ভয় করে। রিসেন্টলি তুমি অপরিচিততে ঋত্বিক অনির্বাণ দুজনই অভিনেতা, মানে ওই লেভেলের অভিনেতা, ভয় লাগে না? হ্যাঁ, অসুবিধা হয় না? অসুবিধা হয় 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 ঋত্বিকদের সঙ্গে অনেকগুলো কাজ হয়ে গেল, তাও অসুবিধা হয়। আশা করি এরপর থেকে আস্তে আস্তে কমবে জিনিসটা। ঋত্বিকদা এই কিছু একটা করে, এটা হালকা করে একটা কি ছেড়ে দিল, আমি জানি না কি এটা হলো, আমি একটু কনফিউজ হয়ে যাই মাঝে মাঝে, লাইন বলে দিল মানে এটা হয়েছে, কিন্তু এরমভাবেই তো হয়, মানে আমাদের ইন্ডাস্ট্রিতে বোধহয় আমি যেটা নিজের ক্ষেত্রে বলি, পার্সোনাল লাইফে ভীষণ ইউজ করি, যে আমরা হচ্ছে চিপ অ্যান্ড বেস্ট, আমাদের এখানে কম টাকায় দারুণ দারুণ অভিনেতা পাওয়া যায়, সেই জন্য বম্বে থেকে মাঝে মাঝে এসে বা সাউথ থেকে এসে নিয়ে যাওয়া হয়। সত্যি কথা, এটা দারুণ দারুণ অ্যাক্টার্স আছে, আমি মোটামুটি অনেকের সাথে কাজ করে ফেলেছি, ঋত্বিকদা তো ডেফিনেটলি আছে, অপরিচিত করতে গিয়ে অনেকবার হয়েছে, বকা খেয়েছি জয়দীপদার কাছ থেকে, কী রে হচ্ছে না তো, মানে কিন্তু ঠিক আছে, ওরা না বুঝতে দেয় না, সেটা হেল্প করে, হয়ে যায় আস্তে আস্তে। এবং এক্সপিরিয়েন্স একটাদের একটা সুবিধাও হয়, তারা বুঝে যায় যে ঠিক অসুবিধাটা কোথায় হচ্ছে, তারা ওই জায়গাটা ইয়ে করতে পারে, ট্যাপ করে এটা না দিতে পারে। পুরোটাই ফ্লোরে থাকতে থাকতে হয়, বুঝলে, মানে কেউ যদি ভাবে যে আমি প্রচুর থিওরি পড়ে অভিনয়টা শিখে ফেললাম, হতে পারে, কিন্তু অভিনয়টা করতে হবে প্র্যাকটিক্যালি। সেটা অভিনয়ের ক্ষেত্রে না, আমি ল প্র্যাকটিসের ক্ষেত্রেও দেখেছি, আমাদেরকে বলা হতো যে পড়ো,
যখনই কোর্টে যাবে কিন্তু সব পাল্টে যাবে। পড়াটা লাগবে ডেফিনেটলি, কিন্তু এটা আর ওটা সেম নয়। তো প্র্যাকটিসটা কেন বলে, প্র্যাকটিসটার মধ্যে থাকতে হবে। তো তোমায় কাজটা করতে হবে, সেটাই প্র্যাকটিস। কিন্তু যেটা টিভির ক্ষেত্রে ভীষণ হেল্প হয়, টিভিটা তো প্রত্যেক দিন আমি প্র্যাকটিস করছি না ইমোশনগুলোকে, তো ওটা একটা রিহার্সালের কাজ। আর যে কোনো কাজ তো প্র্যাকটিস করলে তো হবেই, ভালো হবেই। আর আমরা কেন বারবার বলি আর্ট প্র্যাকটিশনার, কারণ আমরা তো প্র্যাকটিসই করি। আমরা ফাইনালি কবে কোথায় গিয়ে পৌঁছাবো কেউ জানে না। জীবনে প্রেমকে কিভাবে দেখো? কি এক্স্যাক্টলি জানতে চাও? কারণ ভীষণ একটা বড় একটা সাবজেক্ট। রাইট, যদি খুব সিম্পলি জিজ্ঞেস করি, দুটো ধরনের প্রেমের কথা বলি। একটা হলো বলিউড লাভ, বলিউড প্রেম, যেটা বলিউড সিনেমার মতো প্রেম একটা। আরেকটা হলো দ্য রিয়েলিটি ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম হোয়াট ফিল্ম শোজ। এই দুটোর মধ্যে তোমার বিশ্বাস কোনটা? সিনেমার মতো বোধহয় প্রেমটা নয়। অনেকটা বয়স হয়ে গেল, এখন বুঝতে পারি। আগেও যে বুঝতাম তা নয়। শাহরুখ খানের ছবি দেখে দারুণ লেগেছিল ক্লাস 7-এ প্রথম আর কি, পারদেশ টারদেশ দেখে আর কি, উফ বাবা, যাকে সেইটা যে নয় সেটা এখন তো ডেফিনেটলি বুঝতে পারি। প্রেম শো অফ না করলেও চলে, আছে প্রেম, এটুকু জানলেই পিস আছে আর কি, ব্যাস, দ্যাটস ইট। এখন লোকে এই আজকাল খুব সম্পর্ক নিয়ে লোকে অনেক কথা বলে, বিকজ আজকাল কথা বলছে বেশি লোকে, আজকাল অনেক বেশি। কথাটা না বলে একটু কাজটা করলে ভালো হয়, কিন্তু আমি অত কথাতে বিশ্বাস করি না গো। কাজটা হলেই হবে। দুটো মানুষ বা তিনটে মানুষ বা চারটে মানুষ, যাই হোক, যে কোনো সম্পর্কে, সেটা বাবা মায়ের ক্ষেত্রেও তাই, কিছু বেসিক ডিমান্ডস থাকে সম্পর্কের ক্ষেত্রে, সেগুলো যদি ফুলফিল হয়ে যায় না, এত কথা বলার দরকার কি আছে? যেখানে এত কথা বলতে হবে, আমি তো মানে প্রেম করব, কথা বলবো, এত কথা বলার কি আছে? মানে আমি জানি না, আমি ভীষণ অড, নাকি আমাদের জেনারেশনটা সেই সময় ভীষণ অড ছিল। আমার মনে হয় না কেউ ভীষণ ভেবেছে বলে এগুলো নিয়ে। এত কারো ভাবার সময় ছিল যে সম্পর্কের গোড়ায় জল দিতে হবে, কি করে জল দেয় আমি জানি না। মানে মেবি আন্ডারস্ট্যান্ডিং, মেবি আমার এক্সপিরিয়েন্স কম এই ব্যাপারে, যতদিন যাবে আরও বেটার বুঝবো। বাট এই মুহূর্তে আমার মনে হয় যে আছে একজন কেউ পাশে, সাপোর্ট আছে কনস্ট্যান্ট, দ্যাটস ইট, এনাফ। মানে সেটা তোমার জন্য এনাফ, মানে প্রেমটা ওরকমই তোমার কাছে। হ্যাঁ, আমরা তো ওইরকম জেনারেশন থেকে বিলং করি না, শুধু হাত ধরলেই হয়ে গেছে, ওই রোম্যান্সটা আছে তো। এবং সাইলেন্স ইম্পর্টেন্ট। দুটো মানুষ যদি সাইলেন্টলি বসে থাকে শুধু পাশাপাশি, চোখ ভীষণ ইম্পর্টেন্ট। রাইট। আর আমার মনে হয় দুটো মানুষ যদি কমফোর্টেবলি সাইলেন্স এনজয় করতে পারে, যদি তারা দুজনে খুব কমফোর্টেবল থাকে উইথ দ্যাট সাইলেন্স, যে দুজন বসে আছে চুপচাপ, নাথিং লাইক না, এর চেয়ে ভালো কিছু হতেই পারে না। আমি ওই জেনারেশনের। হ্যাঁ, কারেক্ট। আমরা অনেক কথা বললাম, এবার প্রচন্ড হাসি ফুটবে কোহলির মুখে। ওখানে আমরা কথা বলবো অপরিচিত নিয়ে। একটি নতুন সিনেমা আসছে, নতুন সিনেমা আসলে আমরা তো জেনারেলি সেটা নিয়ে কথা বলি। প্রথম কথা, খুবই মানে বাকি এতক্ষণের আড্ডাটাতে খুব ভালো লাগলো তোমার সঙ্গে আলাপ হয়ে। আমরা এখন অপরিচিত জানতে চাইবো। অপরিচিত ব্যাপারে জানার আমার ইন্টারেস্ট আরও বেশি, দুটো কারণ। একটা হলো অনির্বাণ আছে, অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক আছে, এবং জয়দীপ দার ডিরেকশন। তো প্রথম কথা বলো যে চরিত্রটা কীরকম, এটা সম্পর্কে একটু জানতে চাই। কি চরিত্র? আমি একটু অল্প করে বলি। ঋত্বিক দা, রঞ্জনের ছবিটা শুরু হয় এরকম দিয়ে যে রঞ্জনের অ্যাক্সিডেন্ট হয় একটা। আচ্ছা। সেই অ্যাক্সিডেন্টে ওর স্মৃতিশক্তি চলে যায়, এবং অ্যাক্সিডেন্টটা কি হয়েছে, কিভাবে হয়েছে, এসব ইনভেস্টিগেট করতে অনির্বাণ দা চলে আসেন আর কি সিনে, এবং জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন কিভাবে কি হয়েছে। তার মাঝখানে হঠাৎ করে এই মেয়েটির এন্ট্রি, যেটা আমার ক্যারেক্টারটা রিয়া। আমি এসে রঞ্জনকে বলি, আমার কথা মনে নেই, আমি তো তোমার ওয়াইফ। ঋত্বিকদের সেটা মনে নেই, রঞ্জনের সেটা কিছুতেই মনে করতে পারছে না। সন্দেহ করে, বারবার জিজ্ঞেস করে, তুমি এটা খুঁজে দেখাও, ওটা করে দেখাও। সবটাই আমি করে দিচ্ছি, আমি কিন্তু ওকে বলে দিচ্ছি, দেখো আমি জানি আমি এই বাড়িতে থাকতাম তোমার সঙ্গে, তুমি মনে করতে পারছো না।
অবভিয়াসলি যখন একজন মানুষ আরেকজনকে চেনে এবং আরেকজন একেবারেই মনে করতে পারে না, ডিফিকাল্টি তো আসে। আমার বাবার চরিত্র করছে কমলেশ্বর দা। সেই জায়গা থেকে সব কিছু দেখিয়ে দেয়, প্রমাণ দেখাও তুমি আমার বউ কী করে হতে পারে, সমস্ত করে। একটু কোথাও ফ্রাস্ট্রেটেড ক্যারেক্টারটা, কারণ হাজব্যান্ড চিনতে পারছে না, পরিচিত রঞ্জনকে অপরিচিত লাগে, ওর লাগতে শুরু করে, এবং রঞ্জন তো একেবারেই পরিচিত নয় এই মেয়েটির সঙ্গে। তো এই জায়গায় একটা ঘোটালা, অনেক কিছু ইমোশনাল ড্রামা, যেহেতু থ্রিলার, তো আমার মনে হয় এটা সাইকোলজিক্যাল থ্রিলার। তোমার যদি মনে হয় আমি তোমার ফ্যামিলি ড্রামা শোনাচ্ছি না, আমি জাস্ট একটা ছোট্ট বললাম, এরপর ওটা দিয়ে টুইস্ট তো আছে, তো অনেক কিছু আছে নিশ্চয়ই। জয়দীপদার সঙ্গে কাজ করে কেমন লাগলো? আরে আমি এর আগে কাজ করেছি, ডিটেকটিভে কাজ করেছি আমি আর অনির্বাণ ভট্টাচার্য। সেটা কোভিডের পর প্রথম প্রজেক্ট। ড্রপলেট নিয়ে খুবই ভয় ছিলাম আমরা, আর আমার থেকে লম্বা অ্যাক্টরসদের তো বুঝতেই পারছো ড্রপলেটের ভয়। সেই অবস্থায় আমরা জয়দীপদার সঙ্গে কাজ করেছি। তারপর অপরিচিত। জয়দীপদার একটা প্যাটার্ন আছে কাজ করার, শর্ট টেকিংয়ের, খুব সুন্দর। আমি জানি না তুমি কখনো কাজ করেছো কিনা। আমি জয়দীপদার সঙ্গে কাজ করিনি, জয়দীপদার সঙ্গে কথা বলে যা বুঝলাম বা জয়দীপদার সম্পর্কে যতটুকু শুনেছি, আমি শুনেছি জয়দীপদা খুব শর্টের একজন মানুষ, ভীষণ শর্টের। তুমি কিন্তু জানো যে তোমার সকালবেলা কল থাকবে এবং বিকেল 5টার মধ্যে শেষ হয়ে যাবে, এবং জয়দীপদা বলছে শেষ মানে শেষ কিন্তু, রাইট। এবং জয়দীপদা নাকি কোনো এক্সট্রা শট নেয় না, না একদম পুরো মাপা থাকে, ফুল ছকবে, এতটা মাঝে মাঝে আমি একটু কনফিউজ হয়ে যাই, মাস্টারটা নিলে না, মানে আমি তাহলে কোত্থেকে যাব, এরম হয়ে যায়। কারণ জয়দীপদের মাথায় কিন্তু সবটা ক্লিয়ার, এবার ডিরেক্টরের মাথাটা পড়তে হবে, এটা হচ্ছে টাস্ক। একদম। তবে এটা একটা সুবিধা, সেখানে হলো তুমি কমপ্লিটলি সারেন্ডার করতে পারবে জয়দীপদার কাছে, কমপ্লিটলি সারেন্ডার করতে পারবে। আরেকটা কি হয় জানো তো, এটা আমাদের এখানে স্পেশালি অসুবিধা হয়, আমাদের তো খুব কম দিনে শুটিং করতে হয়, স্ট্রেস থাকে, অনেক লম্বা সময় ধরে শুটিং হয়, অ্যাক্টরদের দেখা যায় ক্যামেরার সামনে ভীষণ টায়ার্ড মনে হয় মাঝে মাঝে, কারণ ধরো পরের দিন আবার শ্যুট করছে, আবার ছোটাছুটি, ট্রু খুব চাপের হয়। জয়দীপদা যেটা করেন, আর দারুণ টাইম, সকাল টু সন্ধে একটা পয়েন্টের মধ্যে শেষ করে দিলেন, ইনাফ টাইম পেলে তুমি রেস্ট করার, পরদিন ফ্রেশ হয়ে গেলে। তো এই জিনিসটা না ভীষণ ইম্পর্টেন্ট, এইটা কেউ ভাবে না, এটা হচ্ছে সবার পরে ভাববো অ্যাক্টর রেস্ট পাবে কি না, কাজ তো শেষ করতে হবে, কিছু করারও নেই। কিন্তু এই দিক থেকে আমরা দারুণ মজা পাই। জয়দীপদার সঙ্গে কাজ করতে দারুণ মজা আছে এই কারণে। জয়দীপের সঙ্গে কথা বলে আমার খুব খুব মজা লেগেছে, ভীষণ সেন্সিটিভ, ভীষণ বাবার মতন আর কি, হ্যাঁ একদম বাবার মতন টাইপের একদম। আরেকটা সুবিধা আছে জয়দীপদার নিজে যেহেতু এত ভালো অভিনেতা, বুঝতে পারেন, খুব ভালো বুঝতে পারেন আমার ধারণা অভিনেতাদের। আমি একদম থাকিনি, আমি অভিনেতার ডিরেক্টরদের সঙ্গে তো কাজও করেছি কয়েকজন। অরিন্দম দা ভীষণ ভালো অভিনেতা, যখন ডিরেক্টও করেন আমার মনে হয় বোঝেন। আর কে আছে, কমলেশ্বর দা, এরা না অভিনয়টা যেহেতু নিজেরা করেন আর ভালো করেন, ভালো আই মিন বোঝাতে পারেন যে উনি এক্স্যাক্টলি কি চান, বা করে দেখিয়ে দেন অ্যাক্টিং, এটা কর, তো ওইটা একটা সুবিধা হয়। একটা সিনেমা আসার সময় টেনশন তো হয়, ও বাবা, যে লোকে কি বলবে, কি করবে না, ইয়ে হবে, লোকে কি করবে না সেটা টেনশনটা পড়ে হয়, আগে যে কেমন ভাবে নেবে, ছবিটা নিলে খুব ভালো হয়, সবাই তো চায় ছবি, রাইট, সবাই চায় ছবি দেখুক লোকে। এই মুহূর্তে বাংলায় 3-4টে সিনেমা চলছে এবং শোনা যাচ্ছে যে লোকজন দেখছেন, এবং হ্যাঁ ইটস এ গুড অবভিয়াসলি। আমরা তো চাই সব সময় চাই যে আরো লোকে সিনেমা দেখুক এবং আরো সিনেমা চলুক আলটিমেটলি। এবং অপরিচিত 10ই জানুয়ারি, ঠিক বললাম তো বলি? এসকে মুভিজ প্রডিউস করেছে, লন্ডনে শুট হয়েছে এবং জয়দীপদা শুট করেছে, মানে একটা ভরসার জায়গা জয়দীপদাকে অটোমেটিক্যালি করা যায়। আপনারা অলরেডি জয়দীপদার অনেক কাজ দেখেছেন, তার মধ্যে একেন উল্লেখযোগ্য, তাছাড়াও প্রচুর কাজ আছে। আমি একটা কথা বলি, আমি এসকের সঙ্গে এর আগে একটা কাজ করেছি, ঘরে ফেরার গান, সেটা ছবিটা রোমান্টিক ছিল। রাইট, ঘরে ফেরার গান নিয়ে তো অনেক দেখা উচিত, অ্যাক্লেম পেয়েছে, অনেক লোক ভালো বলেছে, ঘরে ফেরার গান ভালো বলেছে, অনেকে ভালো বলেছে। আমাকে, আমি দেখা হয়নি আমার, দেখবো আমি ঠিকই। এটা কি অনলাইন এখন অ্যাভেলেবল আছে? তাহলে অবশ্যই দেখবো আমি। তো ঘরে ফেরার গান একরকম ছিল, এইটা একদম অন্যরকম সাইকোলজিক্যাল থ্রিলার। তুমি দেখবে থ্রিলারের ক্যামেরাটা ডিফারেন্ট হয়,
এখানে কিন্তু ক্যামেরা ওয়ার্ক ভীষণ আলাদা, আর লন্ডনটাকে অন্যরকমভাবে দেখা যাচ্ছে, ভাল লাগছে দেখে একটা বেশ। কি হয় অনেক ছবিতেই আজকাল বাইরের দেশ থাকে, মানে রাইট রাইট, লন্ডনে তো স্পেশালি অনেক ছবি হয়েছে, বাংলা ছবি হয়েছে, হবে, এইটাতে ডিফারেন্ট লাগছে আমার নিজের। আমি সব ছবি দেখেছি তা নয়, কিন্তু আমি যেহেতু এর আগে একটা কাজ করেছি ওটার সঙ্গে ডিফারেন্সটা আমি দেখতে পাচ্ছি, তো ভাল লাগছে সেটা দেখে আমার। তো আমার মনে হয় দেখেও ভাল লাগবে, মানে রিফ্রেশিং লাগবে। এবং তাছাড়া এসকেরও তো একটা বিগ বাঞ্চ অফ ফিল্মস আসছে, দ্যাটস অলসো এ ভেরি প্রমিসিং থিং, যে হ্যাঁ সামথিং অনেকগুলো ছবি একসাথে আসছে, বিভিন্ন ফ্লেভারের। এক্স্যাক্টলি দ্যাট, এটাই পয়েন্ট, অনেকগুলো ধরনের ছবি আসছে। দ্যাটস এ ভেরি, মানে কি বলতো, এটা অপটিমিস্টিক থিং, যে একটা খুব আশা মনে হচ্ছে, বা অনেকগুলো ছবি আসছে মানে বেশ কিছু মানুষ অনেক রকম জিনিস পাবে, পছন্দ মতো জিনিস দেখতে পাবে। প্রচুর কমপ্লেইন থাকে সবসময়, এটা হচ্ছে ওটা হচ্ছে না, এত থ্রিলার কেন, বা থ্রিলার তো সবাই পছন্দ করে, বাঙালির রক্তে রক্তে আছে থ্রিলার। শুধু বাঙালি না, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ থ্রিলার পছন্দ করে। তার একটা কারণ আছে, সেটা হলো থ্রিলারের একটা মজা আছে, যে মজাটা হলো আমরা যখন আমাদের ইনকুইজিটিভনেস, আমাদের কিছু জানার ইচ্ছেটা আমরা থ্রিলারের মধ্যে দিয়ে পূরণ করতে পারি বলে আমার মনে হয়, এটা আমার পার্সোনাল মতামত। সো 10ই জানুয়ারি রিলিজ করছে অপরিচিত, এবং ঈশা তাতে আছে, এবং আরও দুজন মানে বাঘা বাঘা অভিনেতা আছে, অনির্বাণ চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তী, যদীপদার ডিরেকশন, এবং যদীপদার ডিরেকশনের উপর আমি একটু আগেও বললাম একটা ভরসা অটোমেটিক করা যায়। তার মধ্যে থ্রিলার পছন্দের অভিনেত্রী আছে। তো না দেরি করে 10ই জানুয়ারি রিলিজ করছে, ডিরেক্ট হলে যান, একটা টিকিট কাটুন, আর সিনেমাটা দেখে ফেলুন। আর দেখে ফেলে সিনেমাটা কেমন লাগলো সেটা এখানেও জানাবেন, অবশ্যই নিজেদের ফেসবুকেও লিখবেন, নিজেদের ওয়ালেও লিখবেন, কারণ যত বেশি আপনারা কথা বলবেন তত বেশি মানুষ, যদি ছবিটা ভালো লাগে অবশ্যই মানুষ আরও বেশি দেখবে। সো আজকের এপিসোডে ঈশা আসার জন্য থ্যাংক ইউ। আই হোপ ইউ এনজয়েড দ্য কনভারসেশন। অনেক কথা বলে ফেলেছি, এবার এটা নিয়ে টেনশন হতে পারে, কিন্তু একদমই নয়, আমরা খুবই একটা নর্মাল আড্ডাই মেরেছি, যেটা সোল কানেকশন পডকাস্টে হয়ে থাকে। আই হোপ আপনাদেরও ঈশাকে অন্যভাবে আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারলাম, বা নিয়ে আসতে পারলাম, আর কোহলিকেও স্যাটিসফাই করতে পারলাম উইথ টেলিং অ্যাবাউট অপরিচিত। নট অনলি দ্যাট, আমার মনে হয় নতুন সিনেমা যখন আসে, আমার অ্যাজ এ ফিল্ম লাভার আমার দায়িত্বও সেটা, যে কিছু মানুষের কাছে সেটা পৌঁছে দেওয়ার, এবং আমার যে দর্শক আছে আমি তাদের প্রত্যেককে অনুরোধ করব, যতটুকু পারেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই, আমি পাশে দাঁড়াতে বলবো না, বাট যদি ভালো লাগে অবশ্যই সিনেমাগুলো হলে গিয়ে দেখবেন, বসে দেখবেন, একদম বসে দেখবেন, দাঁড়াতে হবে না। আর আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য যেটা বারবার বলি সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।